সো আপনারা ক্লাসটা ভালো করে দেখবেন সবাই, তাহলে আপনাদের ভিডিও রেকর্ডিং নিয়ে আর কোনো সমস্যা হবে না। হ্যাঁ, আচ্ছা। হ্যাঁ, নাহলে দেখেন ভিডিও দিলে হয়ে যায় কি যে ওই ম্যাক্সিমাম ছেলেপেলে ভিডিওটার আশায় ক্লাসে জয়েন করে না। এক মানে ভিডিও তো পাবোই নি, এত টেনশন কিসের, আজকে কাজ আছে যাই সেরে আসি, ওই আজকে অমুক জায়গা যাওয়া লাগবে যাই গা, পরে করবো নি ক্লাস, এই ধরনের সমস্যা হয়। অথবা দেখা যাচ্ছে যে প্র্যাকটিস করার জন্য বলছি আমি, ভিডিওটা নিয়ে ফেলায় রাখছে, তা ঠিক আছে পরে দেখবো নি, দেখে তারপরে প্র্যাকটিস করবো নি, সময় তো আছেই পরে, এই সময় আছেই, এই থাকতে থাকতে আর কোনোদিন ওই ভিডিও দেখাও হয় না, আর কোনোদিন ওই জিনিস শেখাও হয় না, বাস্তব কথা একবারে। আচ্ছা, তো আমি একটু গতদিনের ক্লাসটা রিভিউ করছি। আমি গতদিনে শিখেছিলাম হচ্ছে, মানে আমরা গতদিনে শিখছিলাম হচ্ছে এসইও কি, কিওয়ার্ড কি, সার্চ ইঞ্জিন কি, এবং এসইওর ইম্পর্টেন্স দেখছিলাম, এসইওর টাইপস দেখছিলাম, সার্চ ইঞ্জিন রেজাল্ট পেজ দেখেছিলাম। বুঝতে পারছেন? আচ্ছা, তো আমি আরেকটু রিপিট করি আপনাদের সামনে। এসইও মূলত দুই প্রকার, একটা হচ্ছে গ্লোবাল এসইও, দুই নাম্বার হচ্ছে লোকাল এসইও। কি কি বললাম বলেন তো? একটা হচ্ছে গ্লোবাল এসইও, একটা হচ্ছে লোকাল এসইও, তাই না? তো লোকাল এসইও আর গ্লোবাল এসইও এর মধ্যে পার্থক্য কি? গ্লোবাল এসইও হচ্ছে যে আমরা একটা কিওয়ার্ড দিয়ে যখন সার্চ করব, সার্চ করার পরে আমাদের কিওয়ার্ডটা দিয়ে যে সাইট গুলো আসবে, যে রেজাল্ট গুলো আসবে, সেটা প্রত্যেকটা কান্ট্রিতে সেম রেজাল্ট আসবে, তাই না? গ্লোবাল এসইও মানে যে সাইটটা বাংলাদেশে র্যাঙ্ক হয়, সেই সাইটটা ইন্ডিয়াতেও র্যাঙ্ক হবে, পাকিস্তানেও র্যাঙ্ক হবে, ইউএসএ তেও র্যাঙ্ক হবে, কানাডাতেও র্যাঙ্ক হবে, সব জায়গায় র্যাঙ্ক হবে। আর লোকাল এসইও হচ্ছে যে যে সাইটটা বাংলাদেশে র্যাঙ্ক হয় সেটা শুধু বাংলাদেশেই র্যাঙ্ক হবে, সেটা ইউএসএ থেকে কিন্তু আর খুঁজে পাওয়া যাবে না। তো লোকাল এসইও মূলত আবার হচ্ছে দুই ভাবে হয়। লোকাল এসইও, গুগল একটা সাইটকে লোকালি দুই ভাবে র্যাঙ্ক দেয়, একটা হচ্ছে বাই কিওয়ার্ড, বাই কিওয়ার্ডস, ওকে, আরেকটা হচ্ছে বাই আইপি অ্যাড্রেস, বাই আইপি অ্যাড্রেস, ওকে। বাই কিওয়ার্ডস কি? আপনি যদি কিওয়ার্ডের সাথে লোকেশন ট্যাগ করেন, ঠিক আছে, আপনি যদি কিওয়ার্ডের সাথে লোকেশন ট্যাগ করেন তখন আপনি লোকালি র্যাঙ্ক পাবেন। অথবা আপনার আইপি অ্যাড্রেস যদি এই কান্ট্রির হয় তাহলে আপনি এই কান্ট্রির অনুযায়ী আপনি র্যাঙ্ক পাবেন, ঠিক আছে। তো গুগল লোকালি এই দুই ভাবে একটা সাইটকে র্যাঙ্ক দেয়। তো কিভাবে র্যাঙ্ক দেয় আমি একটু দেখাই। যেমন হচ্ছে যে খেয়াল করে দেখেন, একই কিওয়ার্ড, ঠিক আছে, ধরেন ক্লিপিং পাথ সার্ভিস, এটা কি আমরা লোকাল কিওয়ার্ড বলতেছি? বলতেছি না, তাই না? দেখেন এটা দিয়ে ক্লিপিং পাথ ইন্ডিয়া ডট কম বা আরো অন্যান্য সাইট র্যাঙ্ক পায়, ঠিক আছে। বাট যখন আমি ক্লিপিং পাথ সার্ভিস ইন বিডি লিখবো, তখন দেখেন কারা র্যাঙ্ক পায়। এই যে ক্রিয়েটিভ ক্লিপিং পাথ, দুই নম্বরে ক্লিপিং পাথ, এটা আমার অনেক আগের ক্লায়েন্ট, আমি যখন সিভিল ইংকে জব করতাম সেই সময়কার করে দেওয়া ওয়েবসাইটের কাজ এটা। এই সাইটের অনেক কাজ আছে, অনেক বলতে এই সাইটের 90% এসইওর কাজ আমার হাত দিয়ে করা, ঠিক আছে। তো ক্লিপিং পাথ সার্ভিস ইন বিডি এটা লিখলাম, আমাদের রেজাল্টটা কিন্তু চেঞ্জ হয়ে গেল, তাই না? এখানে ছিল ক্লিপিং পাথ ইন্ডিয়া, বাট এখন দেখেন ক্রিয়েটিভ ক্লিপিং পাথ ডট কম। তো গুগল কিভাবে একটা সাইটকে লোকালি র্যাঙ্ক দেয় এটা বুঝতে পারছেন? আগে আমরা যেটা দেখছিলাম ওটা হচ্ছে আমাদের, আমরা এটাকে একটা গ্লোবাল কিওয়ার্ড হিসেবে চিন্তা করতে পারি, বাট তারপরেও আইপি অ্যাড্রেস অনুযায়ী আমাদের কিওয়ার্ড গুলো কিন্তু এখানে র্যাঙ্ক হবে আর কি, ঠিক আছে, আইপি অ্যাড্রেস অনুযায়ী র্যাঙ্ক হবে। অথবা
আমাদের কিওয়ার্ডের সাথে লোকেশন ট্যাগ করে আমরা সার্চ করলে আমরা একবারে এক্স্যাক্টলি লোকাল যে সাইট গুলো আছে আমরা লোকাল সাইট গুলোকে গুগলে র্যাঙ্কে দেখতে পারবো। তো আইপি অ্যাড্রেস দিয়ে আসলে গুগল কিভাবে ট্র্যাক করে? অনেক সময় দেখবেন আপনি গুগলে ঢুকলে গুগল এরকম হয়ে যায়, google.com.bd এরকম হয়ে যায় গুগল। তো এই যে google.com.bd এটা কেন? কারণ হচ্ছে যে গুগল প্রত্যেকটা কান্ট্রির জন্য আলাদা আলাদা সার্চ ইঞ্জিনের ডাটাবেস ক্রিয়েট করে রাখছে। ঠিক ইউএস এর জন্য শুধু google.com, তারপর হচ্ছে ইউকে এর জন্য google.co.uk, হ্যাঁ। ঠিক সিঙ্গাপুরের জন্য দেখবেন যে sn.google.com, এরকম আলাদা আলাদা কিন্তু ডোমেইন আছে। তো এইভাবে মানে লোকালি বা লোকাল ওয়াইজ গুগল সার্চ ইঞ্জিনের ডাটাবেসকে আলাদা করছে, যার কারণে লোকাল এসইওটা এখন অনেক ইজি হয়ে গেছে এবং লোকাল এসইওর রেজাল্ট গুলো অনেক চেঞ্জ হয়ে গেছে, বুঝা গেছে? তো আশা করি আপনারা লোকাল এসইওটা বুঝতে পারছেন, গ্লোবাল এসইও কি, লোকাল এসইও কি, আর গুগল আইপি অ্যাড্রেস ধরে কিভাবে একটা সাইটকে র্যাঙ্ক দেয়, আর গুগল কিওয়ার্ড ধরে একটা সাইটকে কিভাবে লোকালি র্যাঙ্ক দেয়, এটা আপনারা বুঝতে পারছেন। তো এটাই আসলে গতদিন আমি আলোচনা করেছিলাম, এবং সাথে আলোচনা করছিলাম হচ্ছে এসইও কি, এসইওর গুরুত্ব কি, এসইও কেন করব আমরা। তারপরে আমরা এসইওর টাইপস গুলো দেখছিলাম, তিন প্রকার হয়, একটা হোয়াইট হ্যাট, ব্ল্যাক হ্যাট, গ্রে হ্যাট। যাই হোক, আমরা আর এটার মধ্যে যাই না, আমরা নতুন টপিকে চলে যাই। আমাদের নতুন টপিক হচ্ছে হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। ফ্রি আইপি চেঞ্জার সফটওয়্যার গুলো কাজ করে কিনা? হ্যাঁ, এগুলো কাজ করে, কিন্তু এটা দিয়ে আপনি ইজিলি যেটা করতে পারবেন সেটা হলো যে আহ, শুধুমাত্র র্যাঙ্কটা ট্র্যাক করতে পারবেন। এছাড়া আসলে ফ্রি আইপি চেঞ্জার দিয়ে খুব বেশি একটা কাজ হয় না। আমি আপনাদের একটা পেইড আইপি অ্যাড্রেস চেঞ্জার আপনাদেরকে আমি সাজেস্ট করতেছি, এটা হচ্ছে নেমসিপ ভিপিএন। $6 পার মান্থ এটার মানে জেনারেল প্রাইসিং। এছাড়া আমার কাছে নট ভিপিএন এরও প্রিমিয়াম অ্যাকাউন্ট আছে অনেকগুলো। যদি কারোর প্রয়োজন হয় তাহলে আপনারা একটা জায়গায় এটা পাবেন, আমি দেখাচ্ছি এটা কোথায় পাবেন। আহ, আমার ফেসবুক গ্রুপটা আপনাদেরকে আমি দিয়ে দিচ্ছি, প্রিমিয়াম ট্রিক্স বাই ক্রিয়েটিভ নিলয়। এটা হচ্ছে আমার নিজস্ব পার্সোনাল ফেসবুক গ্রুপ। তো আমার এই ফেসবুক গ্রুপের মধ্যে আপনারা অনেক কিছু পাবেন। এটা লোড নিক। এটা আমার নিজের গ্রুপ। তো এখানে দেখেন আমি অনেক কিছুই দেই, হ্যাঁ, সমস্ত প্রিমিয়াম জিনিস এখানে পেয়ে যাবেন। আচ্ছা, এই জিনিসটা ডিলিট করে দিই, কারণ হচ্ছে এটা এক্সপায়ার হয়ে গেছে। আচ্ছা, সেদিন এখানে আমি গ্রামারলির একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট শেয়ার করছি, আর গ্রামারলির প্রিমিয়াম অ্যাকাউন্টটা আমি দিয়ে দিচ্ছি যে এখানে। এই যে গ্রামারলি প্রিমিয়াম অ্যাকাউন্ট, একবারে জেনুইন অ্যাকাউন্ট। তারপর আরো অনেক কিছু এখানে আমি নেমচিপ ভিপিএনটাও শেয়ার করে দিচ্ছি। এই যে এই নেমচিপ ভিপিএন এর যে এটার যে পেইড অ্যাকাউন্ট যেটা, সেই পেইড অ্যাকাউন্টটা আমি এখানে শেয়ার করে দিচ্ছি। ওকে। হ্যাঁ, নেটওয়ার্ক প্রবলেম আছে, একটু লাইনে থাকেন, আমি নেটওয়ার্কটা চেঞ্জ করতেছি।
ওকে, নেটওয়ার্কটা চেঞ্জ করলাম। আসলে নেটওয়ার্ক প্রবলেমের কথা কি বলবো, ফেসবুকটাই কেন জানি আমার কাছে মনে হয় যে মানে কেমন কেমন স্লো স্লো এরকম লাগে আমার কাছে, ভালো লাগে না। আচ্ছা, গ্রুপের লিংকটা দিচ্ছি, আপনারা জয়েন করলে আপনারা সবকিছু দেখতে পারবেন, সমস্যা নেই। গ্রুপের মধ্যে কানেক্ট থাকবেন, গ্রুপের মধ্যে কানেক্ট থাকলে আপনারা সবকিছু দেখতে পারবেন। কিছু শোনা যায় না, সাউন্ড নাই, এই এই প্রত্যেকদিন সাউন্ডের সমস্যা কাদের হয়? আচ্ছা, এখানে নেমচিপ ভিপিএন শেয়ার করা আছে, ওকে, নেমচিপ ভিপিএনটা এখান থেকে দেখে নিন। আচ্ছা, তো আজকে আমরা দেখি যে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, হাউ সার্চ ইঞ্জিন ওয়ার্ক। তো সার্চ ইঞ্জিন আসলে আমরা প্রথমে গুগল দিয়ে জানি যে গুগল কিভাবে কাজ করে নাকি। Search engine work by crawling hundreds of billion of web pages using their own web crawler. These web crawlers are commonly referred to as search engine bots or spider. আসলে এই ওয়েব ক্রলার গুলোকে আমরা সার্চ ইঞ্জিন বোট অথবা স্পাইডার বলি। এই দুইটা বোটের নাম হচ্ছে, একজনের নাম ক্রলার, একজনের নাম হচ্ছে অ্যালগোরিদম। তো ক্রলারের কাজ কি এবং অ্যালগোরিদমের কাজ কি? ক্রলারের কাজ কি এবং অ্যালগোরিদমের কাজ কি এটা আমি আপনাদেরকে বলবো। এভাবে সার্চ করি। আচ্ছা, অ্যাকসেপ্ট করব গ্রুপে, হ্যাঁ ওকে, আমি অ্যাকসেপ্ট করতেছি আপনাদের একটু পরে, সমস্যা নাই। সবাইকে আমি জয়েন করে দিছি। হ্যাঁ, গ্রুপের লিংকটা দিয়ে দিছি। গ্রুপের লিংকটা আমি দিয়ে দিছি চ্যাট বক্সে, আবারও দিচ্ছি। এইখানে একবারে মজের অ্যাকাউন্ট, ক্যানভার প্রিমিয়াম অ্যাকাউন্ট, তারপর হচ্ছে আহ নেমচিপের যে কোনো ভিপিএন এর প্রিমিয়াম অ্যাকাউন্ট, নেটফ্লিক্স এর অ্যাকাউন্ট, অ্যামাজন প্রাইমের অ্যাকাউন্ট সবকিছু পাবেন। ইডোমির একবারে $1000 কোর্স পাবেন এখানে, এবং দামি দামি সফটওয়্যার পাবেন এই জায়গায়। ঠিক আছে, এটা একদম আমার পার্সোনাল, এটা যারা আমার সাথে কাজ করে আমি শুধু তাদেরকে দেই, আদারওয়াইজ নট। ওকে, ক্রলার অ্যান্ড অ্যালগোরিদম। হ্যাঁ, ওয়েলকাম। ক্রলার কি, অ্যালগোরিদম কি? ক্রলার হচ্ছে গুগলের একটা রোবট। তো আজ থেকে ঠিক 10 বছর আগে বা 12 বছর আগে এই গুগল ক্রলার একসময় ছিল না, বা তারও আগে যখন গুগল প্রথম দিকে লঞ্চ হয়, ছিল শুধু গুগল অ্যালগোরিদম। তো গুগল অ্যালগোরিদমের কাজ ছিল এইভাবে ইন্টারনেট জগতে। আমার মোবাইলটা ভয়েস সার্চ করা আছে, আমার কথা শুনে মোবাইলটা ভয়েস সার্চ গুগলের কথা বলছি তো, এই গুগল বললেই সে রেসপন্স করে। গুগল শুনে এই হইছে সবাইকে অ্যাকসেপ্ট করে দিছে। আচ্ছা, অ্যালগোরিদম কি করতো, সার্চ ইঞ্জিনে এক পেজ থেকে আরেক পেজে পুরো ইন্টারনেট জগৎ একটা সাইট থেকে আরেক সাইটে ঘুরে বেড়াতো, যেইভাবে মাকড়সার মতো জাল পেঁচাইতো, বুঝছেন? তো ঘুরতো বেড়াতো, সেই সাইট গুলো থেকে ইনফরমেশন কালেক্ট করতো, করে সার্চ ইঞ্জিনের ডাটাবেজে জমা রাখতো। তারপর আমরা যখন কোনো কিছু লিখে সার্চ করতাম তখন সেই ডাটাবেস থেকে নিয়ে এসে আমাদের সামনে দেখায় দিত। তো এই কাজটা কে করতো? অ্যালগোরিদম করতো। ভালো করে খেয়াল করে দেখেন, কাজ কিন্তু দুইটা। প্রথম কাজ হচ্ছে যে ইন্টারনেট জগৎ এখান থেকে ওইখানে ঘুরে ঘুরে ইনফরমেশন কালেক্ট করা বা ডাটা কালেক্ট করা। দ্বিতীয় কাজ হচ্ছে যে যখন কেউ সার্চ করে তখন ডেটাবেস থেকে নিয়ে এসে তার সামনে এইভাবে সার্চ রেজাল্ট শো করা। কাজ কিন্তু দুইটা ছিল অ্যালগোরিদমের। তো এক সময়
যারা ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্ট আছে, যে এখানে আমি শিখাইছি আপনাদের ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্ট আছে, তারা এক ধরনের আহ, দুর্বলতা খুঁজে পেল এই গুগল অ্যালগোরিদমের। দুর্বলতা হচ্ছে যে গুগল অ্যালগোরিদম কিওয়ার্ড স্টাফিং বুঝতে পারে না। কিওয়ার্ড স্টাফিং কি আমি এখানে একটু লিখি। এটা একটা ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। হ্যাঁ, কিওয়ার্ড স্টাফিং হচ্ছে একটা ব্ল্যাক হ্যাট এসইও টেকনিক। এই যে কিওয়ার্ড স্টাফিং ইজ এ সার্চ ইঞ্জিন অপটিমাইজেশন টেকনিক কনসিডার্ড ওয়েব স্প্যাম অর স্প্যাম ডেক্সিং। এটাকে আমরা ওয়েব স্প্যাম বলি, যেহেতু এটা এক ধরনের ব্ল্যাক হ্যাট টেকনিক, সো এটাকে আমরা ওয়েব স্প্যাম বলি বা স্প্যাম ডেক্সিং বলি। In which keywords are loaded into a web page meta tag, visible content, or backlink anchor text in an attempt to gain an unfair rank advantage in search engine। মানে সার্চ ইঞ্জিন থেকে আনফেয়ার র্যাঙ্ক অ্যাডভান্টেজ নেওয়ার জন্য এই কিওয়ার্ড স্টাফিং করা হয়। র্যাঙ্কিং অ্যাডভান্টেজ মানে বুঝতে পারছেন, একটা সাইট 6 মাস ধরে গুগলে আসার চেষ্টা করতেছে, এখানে আসতে পারতেছে না, অথচ আপনি কিওয়ার্ড স্টাফিং করে গুগলের চোখে, রোবটের চোখে ধোকা দিয়ে এখানে র্যাঙ্কে চলে আসলেন। এটা কি আপনি আনফেয়ার অ্যাডভান্টেজ নিচ্ছেন না? অবশ্যই। তো কিওয়ার্ড স্টাফিং হচ্ছে যে একটা কন্টেন্টের মধ্যে একই কিওয়ার্ড বারবার ইউজ করা। এই যে এখানে একটা ইমেজ দেখলে বুঝতে পারবেন যে মার্ক করা আছে, দেখছেন? এই যে একই কিওয়ার্ড দেখেন বারবার। এই যে এসইও কোর্স, এসইও কোর্স, এসইও কোর্স, এসইও কোর্স, এসইও কোর্স, এসইও কোর্স, দেখছেন একই কিওয়ার্ড কতবার ব্যবহার করা আছে এখানে। তো এটাই হচ্ছে কিওয়ার্ড স্টাফিং, যে অল্প কন্টেন্ট বাট আপনার একই কথা অনেকবার ইউজ করছেন। তো গুগল অ্যালগোরিদম সেই সময় এই ভুলটাই করত, একটা কন্টেন্টের মধ্যে এইরকম কিওয়ার্ড স্টাফিং ধরতে পারতো না। মানে কিওয়ার্ডের রিপিটেশনটা, কিওয়ার্ডটা সর্বোচ্চ সংখ্যক বার রিপিট করলেও সে ধরতে পারতো না। আরেকটা মজার ব্যাপার হচ্ছে, সে যেখানে দেখতো যে কন্টেন্টের মধ্যে একটা কিওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক বার রিপিট করা আছে, তাকেই নিয়ে সে ফার্স্ট পেজে দেখাইতো 1-2 নম্বরে। ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্টরা এটার সুযোগ নিল, নিয়ে তারা কন্টেন্ট গুলো এমন ভাবে লিখলো ওই কন্টেন্টের মধ্যে এই একই কিওয়ার্ড ছাড়া আর কিচ্ছু নাই। আচ্ছা, শোনা যাচ্ছে না? আমি খুব এই কথাটা শুনতেছি। আচ্ছা, সবাই কি শুনতে পাচ্ছেন না? আমাকে এখন বলেন একটু, তাহলে আমি কন্টিনিউ করবো, আদারওয়াইজ কন্টিনিউ করবো না। আমি হচ্ছে আবার এটা রিকানেক্ট করবো। শুনতে পাই, সাউন্ড ক্লিয়ার, ক্লিয়ার শুনি। আচ্ছা, ওকে, তাহলে তো সবই ঠিক আছে। যে শুনতে পাচ্ছেন না মেবি আসলে ওনার সমস্যা, বোঝা গেছে। মাঝে মাঝে আপ ডাউন করতে পারে, আমি এটা স্বীকার করতেছি, ওটা স্পেশাল কেস, ঠিক আছে। আচ্ছা, চলুন আমরা দেখি। তো অ্যালগোরিদম এই ভুলটাই করতো, যে সমস্ত কন্টেন্টের মধ্যে কিওয়ার্ড সর্বোচ্চ সংখ্যক বার ব্যবহার করে স্টাফিং করা থাকতো, সেগুলোরই মনে করতো যে র্যাঙ্ক দেওয়া উচিত। তখন ব্ল্যাক হ্যাট এসইও এক্সপার্টরা একটা কন্টেন্ট লিখলো, তখন ধরেন যে একটা আপনি এসইও কোর্স লিখে গুগলে সার্চ করলেন, সার্চ করার পরে যে রেজাল্টটা দেখতে পেলেন, যে কন্টেন্ট গুলো দেখতে পেলেন, দেখলেন কন্টেন্টের মধ্যে ঢুকে দেখলেন যে অনেকবার এই এসইও কোর্স কথাটাই লেখা আছে, আর কিছু লেখা নাই। তাহলে আপনি বিরক্ত হবেন না? আপনি এসইও কোর্স সম্বন্ধে জানার জন্য ঢুকছেন, বাট আপনি কন্টেন্টের মধ্যে ঢুকে দেখলেন যে হাজারবার শুধু এই এসইও কোর্সই লেখা আছে, আর কিছু লেখা নাই। কি পরিমাণে বিরক্তিকর একটা বিষয়। তো এই জিনিসটা গুগল ঠেকানোর জন্য এক সময় গিয়ে গুগল ক্রলারকে নিয়ে আসলো, ঠিক আছে। তো ক্রলারকে বললো যে তুমি এক কাজ করো, এই এখানে যে কিওয়ার্ড স্টাফিংটা হচ্ছে তুমি এটাকে ঠেকাও। তুমি কন্টেন্ট গুলো গিয়ে গিয়ে চেক করে আসো, প্রত্যেকটা সাইটের কন্টেন্ট গুলো দেখে আসো যে সেখানে কিওয়ার্ডের রিপিটেশন কেমন, কন্টেন্টটা কপি কিনা, কন্টেন্টটা কোয়ালিটিফুল কিনা। হ্যাঁ, তো এই সব কিছু চেক করো। চেক করে যদি দেখো যে কন্টেন্টটা ঠিক আছে, তাহলেই তুমি ডেটাবেজে নাও, আদারওয়াইজ তোমার ডেটাবেজে নেওয়ার দরকার নাই। তো তখন গুগল রোবট ক্রলার এসে একবারে সব ঠেকানো শুরু করলো একের পর এক। যে সমস্ত কন্টেন্টের মধ্যে যে একই কিওয়ার্ড বারবার রিপিটেশন, এই যে দেখছেন একই জায়গায় যে ফায়ার পিটস কথাটা দেখছেন কতবার লেখা, এই কিওয়ার্ড স্টাফিং করা আছে কিন্তু এই জায়গায়। তো একই কথা যেখানে বারবার বারবার খুঁজে পাচ্ছে, একই কিওয়ার্ড রিপিটেশন হচ্ছে অনেকবার, এই সমস্ত কন্টেন্ট গুলোকে সে কিওয়ার্ড স্টাফিং কন্টেন্ট হিসেবে ধরে
সবগুলো কন্টেন্টকে সে পেনাল্টি দিয়ে দিল, দিয়ে একবারে ফ্রেশ রেজাল্ট, যে কন্টেন্ট গুলোর মধ্যে ফ্রেশ রেজাল্ট আছে, সেই ফ্রেশ রেজাল্ট গুলো আমাদের সামনে নিয়ে এসে দেখানো শুরু করলো। তাহলে হলো কি সমস্যাটা সলভ হয়ে গেল। আমি যদি উদাহরণ দিই এইভাবে, যে মনে করেন দুজন মানুষ, মিস্টার এ মিস্টার বি। তো মিস্টার এ মনে করেন যে একটা অফিসে জব করে, তো অফিসের যে বস আছে ওরে বলছে যে তুমি এক কাজ করো, রাস্তার ওই পার থেকে প্রত্যেকদিন যে আমার জন্য সকালবেলায় রুটি কিনে আনবা। তো সে গেল, যাওয়ার পরে প্রত্যেকদিন আসার সময় সে পচা রুটি নিয়ে আসে। আর বস খুব বিরক্ত, প্রচন্ড বিরক্ত হয়ে গেল, বিরক্ত হয়ে বলল যে ঠিক আছে আমি এক কাজ করি, মিস্টার বি কে, হ্যাঁ আপনি লিভ নিয়ে আবার জয়েন করেন। তো মিস্টার বি কে, হ্যাঁ র্যাঙ্কিং এর জন্য কন্টেন্টটা মেইন। তো মিস্টার বি কে সে অ্যাড করলো, অ্যাড করে বললো যে তুমি এক কাজ করো, মিস্টার এ রাস্তার এই পার থেকে রুটিটা রিসিভ করবে, তুমি রুটিটা তুমি আনবা। মিস্টার বি কে বললো যে দোকান থেকে রুটি তুমি কিনবা, কিনা রাস্তার এই পারে এসে মিস্টার এ কে দিবা, মিস্টার এ রাস্তার এই পার থেকে আমার অফিস পর্যন্ত নিয়ে আসবে। তার মানে কাজ কাউকে কিন্তু বাদ দেওয়া হলো না, কাজটা শুধু ভাগ করা হলো। আগে একজনই রাস্তা পার হয়ে যায় দোকান থেকে রুটি কিনে নিয়ে আসতো, এখন কি করলো, একজন দোকান থেকে রুটি কিনতেছে, কিনে রাস্তা পার হয়ে এসে আরেকজনের হাতে দিচ্ছে, এ নিয়ে যে অফিসে পৌঁছায় দিচ্ছে। তার মানে হলো কি, যে রুটিটাও ফ্রেশ পাওয়া গেল এবং দুজনের কাজই কিন্তু সুন্দরভাবে সমবন্টন হলো। তো গুগল আসলে সেই কাজটাই করছে, যে আমরা রেজাল্টটাও ফ্রেশ দেখতে পাচ্ছি এবং দুইজনেরই কাজ ভাগ হয়ে গেল। আগে কিন্তু পুরো দায়িত্বটা অ্যালগোরিদমের উপরে ছিল, কিন্তু এখন দায়িত্বটা ভাগ হয়ে ক্রলারের উপরে চলে গেল। কারণ অ্যালগোরিদম যেখানে ভুল করতো ওই ভুলটা এসে আর ক্রলার করলো না, কিন্তু ক্রলার যেখানেই কিওয়ার্ড স্টাফিং দেখলো, যে সমস্ত কন্টেন্টের মধ্যে ঝামেলা দেখলো, সমস্ত কন্টেন্টকে ফেলে দিল। দেখছেন যে ওয়ার্ডটার মধ্যে ওমেন শব্দ কতবার লেখা, নির্দ্বিধায় এটা হচ্ছে কিওয়ার্ড স্টাফিং। আপনি একটা কিওয়ার্ড সর্বোচ্চ রিপিট করতে পারবেন, মানে এক্সপার্টদের মত অনুযায়ী 5 থেকে 10%, এর বেশি করলেও সর্বোচ্চ 15% পর্যন্ত করেন, এর বেশি দরকার নাই। তার মানে আপনার যদি 1000 ওয়ার্ডের আর্টিকেল হয়, আপনি সর্বোচ্চ আপনার কিওয়ার্ডটা 1000 ওয়ার্ডের আর্টিকেলের মধ্যে সর্বোচ্চ 15 বার রিপিট করতে পারবেন আপনার কিওয়ার্ডটা, ফোকাস কিওয়ার্ডটা। এর চেয়ে বেশি রিপিট করলে এটা কিওয়ার্ড স্টাফিং এর মধ্যে চলে যেতে পারে। তো এটা কখনোই করা উচিত না। তো আশা করি আপনারা বুঝতে পারছেন সার্চ ইঞ্জিন রোবট গুলো সম্বন্ধে। তো এখন চলুন আমরা সার্চ ইঞ্জিন রোবট গুলোর সাথে পরিচিত হই, রোবট গুলোকে দেখি, রোবট গুলো কেমন দেখতে, রোবট গুলো কিভাবে কাজ করে। আমরা একটু গুগল ক্রলারের চেহারাটা একটু দেখি। এটা হচ্ছে গুগল ক্রলারের চেহারা, যে এটা গুগল রোবট। এ দেখেন কি করে, পুরো ইন্টারনেট জগৎ এই পেজ থেকে ওই পেজ ঘুরে বেড়ায়। আর গুগল ক্রলার শুধুমাত্র এক্সএমএল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে, সে কিন্তু অন্য ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে না, সে এক্সএমএল ল্যাঙ্গুয়েজ বুঝতে পারে। এবং আমাদের ওয়েবসাইটের টোটাল ম্যাপটা আসলে এক্সএমএল ল্যাঙ্গুয়েজের মাধ্যমে আমরা গুগল ক্রলারকে বুঝাই দিই। তো গুগল ক্রলার আমাদের সাইটটা রিড করতে পারে এইভাবেই। আর আসলে এটাকে মাকড়সার মতো তুলনা করা হয়, এটার অনেকগুলো নাম আছে, স্পাইডার বা গুগল বোট। আমরা অনেক সময় অনেক নামে ডাকি এটাকে, কখনো গুগল বোট বলি, কখনো স্পাইডার বলি। এই যে হয়েছে, আমার গুগল আবার আমার কথা রিসিভ করতেছে, ভয়েস সার্চটা করা আছে তো, গুগল কথাটা শুনলেই মনে করেন যে সাথে সাথে বলে হাউ ক্যান আই হেল্প ইউ। আমি যা যা বলতেছি আপনাদের সেই জিনিসগুলো আবার সার্চ করা শুরু করে দিচ্ছে। একটু দূরে রাখি ফোনটা, রিসিভ করলে আবার খালি সার্চ করবে। আচ্ছা, হ্যাঁ ব্লগারের থিম গুলো এক্সএমএল ফাইলে করা থাকে, এছাড়াও সমস্যা নাই, সমস্যা নাই। র্যাঙ্কিং এর জন্য ব্লগার অনেক ভালো, আসলেই ভালো। মানে বিলিভ করেন, এটা আসলে আপনারা মনে হয় অনেকে এক্সপেরিমেন্ট করেন নাই। একটা ব্লগার সাইট .blogspot.com থেকে যদি আমরা .com এ কনভার্ট করতে পারি, .com এ তো কনভার্ট করা যায়, আপনারা জানেন যে ডিএনএস টা চেঞ্জ করে দিলেই .com হয়ে যাবে, তাই না? একটা ডোমেইন কিনে ডিএনএস কানেক্ট করে দিলেই হয়ে যাবে। তো .com এ কনভার্ট করে যদি সেই সাইটটাকে র্যাঙ্কিং করানোর চেষ্টা করেন, কত যে অ্যাডভান্টেজ পাবেন বলে বোঝানোর মতো না। ঠিক আছে, তো যাই হোক,
আমরা এখানে একটা ইনফোগ্রাফিক দেখি। এই ইনফোগ্রাফিকটা দেখলে আমরা অনেকটা গুগল রোবট ক্রাউলারের কাজটা আমরা বুঝতে পারবো। তো এই যে এটা হচ্ছে সেই ওয়েব ক্রলার বা ওয়েব স্পাইডার। এই ওয়েব স্পাইডার করে কি, একটা ওয়েবসাইটের মধ্যে ঢুকে ঢুকার পরে সেই ওয়েবসাইটটা পুরো ক্রল করে। ক্রল মানে হচ্ছে সেই সাইটটা চেক করা, প্রত্যেকটা লিংকে ঢুকা। ক্রল মানে কি, ক্রল মানে কি বলেন তো? ক্রল মানে হচ্ছে ওই সাইটটা চেক করা, ওই সাইটের প্রত্যেকটা লিংকের মধ্যে ঢোকা, লিংকের মধ্যে যাওয়া, এটাকে বলা হয় ক্রলিং। যাওয়ার পরে যদি সে সবকিছু ঠিকঠাক পায়, তারপরে সাইটটার ইনফরমেশন যদি কপি করে, এটাকে বলা হয় ইন্ডেক্সিং। অনেকে এই ক্রলিং এবং ইন্ডেক্সিং বুঝে না। এখানে অনেকেই আছেন যারা অলরেডি এসইওর কোর্স করেছেন অন্য কোথাও বা নিজেরা শিখতেছেন, তাদের জন্যও বলতেছি যে ক্রলিং এবং ইন্ডেক্সিং এই দুটো জিনিস কিন্তু বুঝতে হবে। ক্রলিং হচ্ছে যে ওয়েব বোট যখন সাইটের মধ্যে ঢুকে সাইট ম্যাপটা চেক করে প্রত্যেকটা লিংকের মধ্যে যায়, এটাকে আমরা বলবো হচ্ছে ক্রলিং। আর ইন্ডেক্সিং হচ্ছে যে যখন সে ক্রল করা হয়ে যাবে, ক্রল করার পরে যখন সে ওয়েবসাইটের ইনফরমেশন গুলো কপি করবে, এটাকে বলবো হচ্ছে ইন্ডেক্সিং। তো যাই হোক, ফাইনালি ইন্ডেক্সিং করে যখন ডাটাবেজে জমা রাখবে, জমা রাখার পরে কি ঘটনা ঘটে আমরা দেখি। আমি আবারও রিপিট করতেছি। একটা ওয়েব ক্রলার একটা ওয়েবসাইটে গেল, যাওয়ার পরে সেই সাইটের ইনফরমেশনটা কপি করলো, কপি করে সেটা ডেটাবেজে জমা রাখলো, গুগলের ডেটাবেজে জমা রাখলো। তারপর আমরা যখন এই যে এটা হচ্ছে সার্চ ইঞ্জিন বার, আমরা যখন সার্চ ইঞ্জিনে কিছু লিখে সার্চ করি, তখন সে সেই এই ডেটাবেস থেকে বের করে নিয়ে এসে এটা আমাদের দেখাচ্ছে। কত সিম্পল একটা প্রক্রিয়া। যদি এই প্রক্রিয়াটা না থাকতো, তাহলে আমরা আসলে এই উইদিন 0.50 সেকেন্ডের মধ্যে আমরা 3,96,000 রেজাল্ট দেখতে পারতাম না। এত অল্প সেকেন্ডে, এত অল্প সময়ের মধ্যে আমরা এত 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 রেজাল্ট পেতাম না আসলে। সো অবশ্যই এই সাইট গুলো, এই কন্টেন্ট গুলো গুগলের ডেটাবেজে জমা আছে। গুগল তার ডেটাবেস থেকে নিয়ে এসে আমাদের দেখাচ্ছে, তার নিজস্ব সার্ভার থেকে নিয়ে এসে আমাকে দেখাচ্ছে। আপনারা মনে হয় অনেকে এখানে সিএসসি এর স্টুডেন্ট আছেন, আপনারা বুঝেন যে ওয়েব সার্ভার কি, কেশ কি, কুকিজ কি, তাই না? তো অনেক সময় কেস থেকেও কিন্তু আমরা সার্ভার লোড করাই। প্রক্সি বলে একটা জিনিস আছে, প্রক্সি সার্ভার বলা হয়। এটা হচ্ছে মেইন সার্ভার থেকে আমরা সাইটটাকে এইচটিটিপি রিকোয়েস্ট না পাঠাই, আমরা কিন্তু প্রক্সি সার্ভার থেকে এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই। তাতে করে কি ঘটনা ঘটে, প্রক্সি সার্ভার থেকে যখন আমরা এইচটিটিপি রিকোয়েস্ট পাঠাই, তখন আমাদের সাইটটা কিন্তু খুব দ্রুত লোড হয়ে যায়, তাই না? কারণ প্রক্সির মাধ্যমে আমাদের সাইটটা লোড নিলে আমাদের সাইটের ওয়েব কেসটা ধরতে পারে। ঠিক গুগলও এরকম, যে ওদের নিজস্ব ডেটাবেস থেকে যখন এদের রেজাল্ট গুলো দেখায়, খুব ফাস্ট গুগল দেখাতে পারে। বাট কেমন হতো এরকম, যদি এই কিওয়ার্ডটা দিয়ে সার্চ করার পরে গুগল পুরো একবারে ওয়েব থেকে নিয়ে এসে আপনাকে সার্চ করে দেখাচ্ছে, তাহলে জীবনেও এত অল্প সময়ের মধ্যে গুগল ওয়েব থেকে সার্চ করে নিয়ে এসে ফ্রেশ রেজাল্ট দেখাতে পারতো না। কারণ কখন কখন সে এই ডাটাবেস থেকে এগুলো চেক করতো, কখন সে এগুলো দেখতো, কখন সে রেজাল্ট গুলো রিফাইন করতো, কখন সে আপনার সামনে শো করতো। সো এই গুগলের ডাটাবেসে থাকার কারণে আসলে আমরা এই সুযোগ সুবিধাটা পাচ্ছি, যে আগে থেকে ইনফরমেশন গুলো কপি করে গুগলের ডাটাবেসে রাখা। সো আমরা যখন কিছু সার্চ করতেছি, গুগল তার ডাটাবেস থেকে নিয়ে এসে আমাদের সামনে ডিসপ্লে করতেছে। সো এটার জন্য টাইমও কম লাগতেছে এবং গুগল ফ্রেশ রেজাল্টও দেখাচ্ছে আমাকে। আপনারা এই ব্যাপারটা আশা করি বুঝতে পারছেন। এটা অনেকেই হয়তো জানতেন না যে গুগল আমাদের সামনে এই রেজাল্ট গুলো কিভাবে শো করে, বা এত অল্প সময়ের মধ্যে এত রেজাল্ট কিভাবে নিয়ে আসে, বা একেই একে কিভাবে দেয়, একেই দুয়ে কিভাবে দেয়, এ কেন 4 নম্বরে আসে, এ কেন 5 নম্বরে আসে, তাই না? তো এই যে 1 2 3 4 5, এই কাজটা করে দেয় কে? এই কাজটা করে দেয় হচ্ছে গুগল অ্যালগোরিদম। গুগল ক্রলারের কাজ হচ্ছে যে ওয়েবসাইট থেকে ইনফরমেশন কপি করা, কিন্তু এই ডেটাবেস থেকে নিয়ে এসে সার্চ ইঞ্জিনে দেখানো, এই কাজটা কিন্তু অ্যালগোরিদমের। এই কাজটা কার? অ্যালগোরিদমের। এবং এই 1 2 3 4 করে সাজায় দেওয়া কাজ হচ্ছে অ্যালগোরিদমের। দুইজনের কাজ কিন্তু দুই রকম, এবং দুইটাই মোস্ট ইম্পর্টেন্ট কাজ। আবার ইম্পর্টেন্ট কাজ হলেও গুগল ক্রলারের কাজটা কিন্তু আমরা বলতে পারি ইম্পর্টেন্ট, কিন্তু র্যাঙ্কিং এর ক্ষেত্রে আসলে আহ বড় একটা ইফেক্ট কিন্তু পড়ে না। কারণ গুগল রোবট আসলে কন্টেন্ট চেক করে বেড়ায়, সে চেকার বা সে ক্রলার, সে ক্রল করে, সে ইনফরমেশন কালেক্ট করে, সে কালেক্টর। কিন্তু ইনফরমেশন গুলো সাজায় দেয় কে? সাজায় দেয় হচ্ছে অ্যালগোরিদম। সো ডিসপ্লে করার কাজ হচ্ছে অ্যালগোরিদমের। এখানে যদি সে ক্রলিং এর ক্ষেত্রে ভুল হয়,
দুইটা ওয়েবসাইটে সেম কন্টেন্ট দিলে আপনি কখনো র্যাঙ্ক পাবেন না, কারণ আপনার কন্টেন্টটা এই ক্রলার যখন ওয়েবসাইটটা কপি করবে তখনই আপনার এই ডেটাবেস থেকে রিমুভ হয়ে যাবে, কারণ এই ডেটাবেসে কোনো কপি কন্টেন্ট জমা থাকে না, ইউনিক কন্টেন্ট জমা থাকে। গুগল কখনো কোনো কপি কন্টেন্ট থাকতে দেয় না, ওদের ওইখানে কোনো কপি কন্টেন্ট গুগল আসলে এভাবে ক্রল করবেই না, ইন্ডেক্স করবেই না আসলে এভাবে, বা ইন্ডেক্স করলেও এটা সার্চ ইঞ্জিনে নিয়ে এসে দেখাবে না, এটা রিফাইন হয়, গুগলের অ্যালগোরিদম রিফাইনার আছে, ওই রিফাইনারে ওইখানে পেজগুলো রিমুভ হয়ে যায়। আমি আপনাদের এখনই একটা ইনফোগ্রাফিক দেখাবো, এটা আলোচনা করলে বুঝে যাবেন যে কপি কন্টেন্ট র্যাঙ্ক হয় নাকি কি ধরনের কন্টেন্ট র্যাঙ্ক হয়, আমি দেখাই দিচ্ছি আপনাদের, সমস্যা নেই। তো কি জানি বলতেছিলাম, আচ্ছা, গুগল ক্রলারের কাজ হচ্ছে কন্টেন্ট গুলো চেক করা, সে একজন চেকার, তাই না, বা সে একজন ক্রলার। আর গুগল অ্যালগোরিদমের কাজ হচ্ছে রেজাল্ট ডিসপ্লে করা সার্চ ইঞ্জিনে, তাই না? তো এই রেজাল্ট ডিসপ্লে করতে যদি ভুল হয়ে যায় তাহলে কিন্তু একটা বড় ভুল, কারণ কাকে একে দিবে কাকে দুয়ে দিবে এটা যদি অ্যালগোরিদম ভুল করে, আবার ওই যে আগে যে ধরনের সমস্যা ছিল যে কিওয়ার্ড স্টাফিং যারা করতো ওদেরকে ধরতে পারতো না, বুঝতে পারতো না যে কারা স্টাফিং করতেছে, বা যাদেরকে স্টাফিং দেখতো ওদেরকে নিয়ে এসে আগে র্যাঙ্ক দিয়ে দিত আরো উল্টা। তো ওই ধরনের সমস্যা কিন্তু এখনো আছে, এখনো কিন্তু কিওয়ার্ড স্টাফিং করলে পেনাল্টি না খাওয়ার আগ পর্যন্ত র্যাঙ্কে থাকা যায়, ঠিক আছে? তো তারপরে লিঙ্কেরও অনেক কাজ আছে, যেমন জিএসএ ব্যাকলিঙ্ক আছে, পিবিএন ব্যাকলিঙ্ক আছে, এই ধরনের কাজগুলো ব্ল্যাক হ্যাট এসইও এর মধ্যে পড়ে, গ্রে হ্যাট এসইও এর মধ্যে পড়ে। এই ধরনের কাজগুলো করলেও অ্যালগোরিদম কিন্তু এখনো আছে, অ্যালগোরিদম প্রথম অবস্থায় বুঝতে পারে না, সাইটগুলোকে র্যাঙ্ক দিয়ে দেয়, পরে যখন গুগল আবার আপডেট নিয়ে আসে তখন আবার সেই সাইটগুলো সেখান থেকে আবার সরে যায়। তো এই গুগল অ্যালগোরিদমকে গুগল ক্রমান্বয়ে 2011 সালের পর থেকে ক্রমান্বয়ে আপডেট করতেছে। ফার্স্ট আপডেট হয়েছিল হচ্ছে গুগল পান্ডা। গুগল পান্ডা, তো গুগল পান্ডা ফার্স্ট আপডেট হয় হচ্ছে 2011 সালে, যে গুগল পান্ডা ইজ এ মেজর চেঞ্জ অফ গুগল সার্চ রেজাল্ট র্যাঙ্কিং অ্যালগোরিদম। হ্যাঁ, গুগল পান্ডা হচ্ছে গুগলের সার্চ ইঞ্জিন রেজাল্ট অ্যালগোরিদমের মেজর পার্ট, যেটা কিনা ফার্স্ট রিলিজ হয় হচ্ছে ফেব্রুয়ারি 2011-তে। দ্য চেঞ্জ এইম টু লোয়ার দ্য র্যাঙ্ক অফ লো কোয়ালিটি সাইট অর থিন সাইট, মানে সেই সমস্ত সাইটকে গুগল থেকে ফেলে দেওয়া হয় যে সমস্ত সাইটের কোয়ালিটি হচ্ছে লো, বা যে সমস্ত সাইটের মধ্যে থিন কন্টেন্ট আছে। থিন কন্টেন্ট মানে হচ্ছে কন্টেন্টের লেংথ 100 ওয়ার্ডের নিচে বা 200 ওয়ার্ডের নিচে। আমরা জানি যে সাইটের একটা সাইট গুগলে র্যাঙ্ক করাতে গেলে মিনিমাম কন্টেন্টের লেংথ হওয়া উচিত কত, 1000 থেকে 1500 ওয়ার্ড। বাট আগে কিন্তু 200 ওয়ার্ডের কন্টেন্ট দিয়েও গুগলে র্যাঙ্ক পাওয়া যেত, এটা সত্যি কথা। এটা আমি নিজে দেখছি, আমি কিন্তু গুগল মানে প্রফেশনালি আমি এসইওর কাজ 2014-তে করলেও মোটামুটি আমি অনেক আগে থেকে কিন্তু এগুলোর সাথে আছি। অ্যাভারেজে 2012 সালে আমি টেক টিউনের টিউনার ছিলাম। তো সে সময় টেক টিউন সম্বন্ধে আপনারা অনেক, এখনকার টেক টিউন আর ওই সময়কার টেক টিউনের মধ্যে অনেক তফাৎ ছিল, তখন বেশ জমজমাট ছিল। কিন্তু আমরা সেই সময় মনে করেন যে এইচটিএমএল দিয়ে ওয়েবসাইট বানানো শিখতাম। আমরা সেই সময় ওয়াপকা মুভি ছিল একটা সাইট বানানোর জিনিস, এখন যেমন আমরা ওয়ার্ডপ্রেস দেখি ওরকম আগে ওয়াপকা মুভি ছিল, জুমলা ছিল, আমরা সেই সময় জুমলা দিয়ে সাইট বানাইছি। তো কিছুটা হলেও জানতাম যে কিভাবে কাজ হয়। তো দেখছি আর কি যে সাইট গুলোতে মোটামুটি 100-200 ওয়ার্ডের কন্টেন্ট দিয়ে এখানে এখানে শেয়ার করে দিলেই সাইট র্যাঙ্ক হয়ে যেত, কিওয়ার্ড স্টাফিং করলেও সমস্যা ছিল না। ওই লিংক যা খুশি করেন, আগে খুব ফোরাম পোস্টিং চলতো, খালি একবারে ফোরাম পোস্টিং নাম শুনলেই মনে করেন যে মানুষজন পাগল হয়ে যেত, এই ফোরাম পোস্টিং করা লাগবে, ফোরাম পোস্টিং করলেই সাইট র্যাঙ্ক হয়ে যাবে। ফোরাম পোস্টিং, তারপরে হচ্ছে আরো মেলা কিছু ছিল আগে, ব্লগ কমেন্টিং এত জনপ্রিয় ছিল। এখন দেখেন কালের বিবর্তনে এসে গুগল আর ফোরাম পোস্টিং কে ভ্যালুই দেয় না, ব্লগ কমেন্টিং আর আসলে মানে কোনো মানে একবারে পুরোপুরি কাজ করা বন্ধ, ও কোনো ভ্যালুই নাই, ট্রাফিক ছাড়া আসলে ওই গুগলের কাছে কোনো মূল্যই নেই ওর। তো যাই হোক, ক্রমান্বয়ে গুগল অনেক আপডেট নিয়ে আসছে, গুগল পান্ডা, গুগল পেঙ্গুইন, হামিং বার্ড, হ্যাঁ, অসংখ্য গুগলের আপডেট নিয়ে আসছে, এবং গুগল প্রায় কোর আপডেট নিয়ে আসে, এবং এই 2020 সালের মে মাসের 5 তারিখেও একটা গুগল কোর অ্যালগোরিদম আপডেট নিয়ে আসছে। তো সেই অ্যালগোরিদম আপডেটে অনেকের সাইট হারাই গেছে। তো মজার ব্যাপার হচ্ছে যে এই আপডেটে অনেকের সাইট হারাই গেছে আর আমার সাইটটা আরো গুগলের র্যাঙ্কে আসছে। আচ্ছা,
তো কারণ হচ্ছে আমি আমার সাইটের মধ্যে কোনো ধরনের ভুল কাজ করিনি। নো কিওয়ার্ড স্টাফিং, নো কন্টেন্ট স্পুফিং, আমি কোনো কিছু করিনি, বা লিঙ্ক মাইনিং আমি কোনো কিছু করিনি। আমি একবারে হোয়াইট হ্যাট এসইও করছি। আচ্ছা যাই হোক, তো পান্ডা কি বুঝতে পারছেন? পান্ডা 2011 সালে লঞ্চ করা হয় ফেব্রুয়ারি মাসে। কাদেরকে আটকানোর জন্য? যে সমস্ত সাইটগুলো লো কোয়ালিটি সাইট। লো কোয়ালিটি সাইটগুলো আমরা কাদেরকে লো কোয়ালিটি সাইট বলতে পারবো? যে সাইটগুলোর ডিজাইন ভালো না, যে সাইটগুলো মাত্র সিম্পল ওয়ান পেজের ওয়েবসাইট, ওই সাইটগুলোর মধ্যে কন্টেন্ট নাই 100-200 ওয়ার্ডের কন্টেন্ট, এবং সেই কন্টেন্ট গুলো কোয়ালিটিফুল না, হাবি জাবি লিঙ্ক দিয়ে ভরা, এই সমস্ত সাইটকে আমরা লো কোয়ালিটি সাইট বলি। থিন সাইট বলতে যে ওইটাই বলতেছি, মাত্র ওয়ান পেজের একটা ওয়েবসাইট, কিছুই নাই সাইটের মধ্যে, কোনো এক্সটার্নাল রিসোর্স নাই, ইন্টারনাল রিসোর্স নাই, কিচ্ছু নাই। ঠিক আছে? In particular, content forms and return higher quality site near the top of the search engine result. এবং হায়ার কোয়ালিটি সাইটকে সার্চ ইঞ্জিনে রেজাল্টে নিয়ে আসার জন্যই আসলে এই গুগল পান্ডার আপডেট হয়। তো পরবর্তীতে পান্ডার পরে আবার গুগল পেঙ্গুইন আপডেট হয়েছে। হ্যাঁ, এই যে গুগল পেঙ্গুইন ওয়াজ এ কোড নেম ফর এ গুগল অ্যালগোরিদম আপডেট দ্যাট ওয়াজ ফার্স্ট announced in April 24, 2012। 2012 সালের এপ্রিলের 24 তারিখে গুগল পেঙ্গুইন আপডেট হয়েছে। তো এখানে দেখেন হাউ পেঙ্গুইন ওয়ার্ক, এখানে যদি দেখি যে পেঙ্গুইন ওয়ার্ক, গুগল পেঙ্গুইন টার্গেট ওয়েবসাইট দ্যাট হ্যাভ বিল্ট স্প্যামি ব্যাকলিঙ্ক। যে সমস্ত সাইটের মধ্যে স্প্যামি লিঙ্ক আছে সেই সমস্ত সাইটগুলোকে একবারে গুগল থেকে ফেলে দেওয়ার জন্য এই পেঙ্গুইনকে নিয়ে আসা হয়েছিল, এই অ্যালগোরিদম আপডেট। An effort to gain Google's result and achieve higher ranking, Google algorithm score is website on many different ranking factor, এবং অনেক অনেক ডিফারেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে অ্যাড করা হয়েছিল। সেই সমস্ত র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো মধ্যে আরো অনেক জিনিস ছিল, যেমন ওয়েবসাইটের স্পিড, এইচটিটিপিএস, মানে আপনার ওয়েবসাইটের লোডিং স্পিডটা অনেক ভালো থাকতে হবে। আপনার ওয়েবসাইটটা এইচটিটিপি হলে হবে না, এইচটিটিপিএস এ রিডাইরেক্ট করতে হবে, মানে আপনার সাইটের মধ্যে এসএসএল থাকতে হবে, সিকিউর সকেট লেয়ার। তো এরকম আরো অনেক র্যাঙ্কিং ফ্যাক্টর এখানে অ্যাড করা হয়েছিল। তো যার ফলে এই গুগল পেঙ্গুইন আসার ফলে অনেক সাইট গুগল থেকে হারায় গেছে, যে সমস্ত সাইট স্প্যামি লিঙ্ক ছিল এবং যে সমস্ত সাইটের লোডিং স্পিড ছিল না, এইচটিটিপিএস ছিল না, এগুলো সাইট হারায় গেছে। তো এই জন্য দেখেন আমরা 2020 সালে এসে যখন আমরা এসইও করতেছি, আমরা কিন্তু ওভারঅল যা যা দরকার, কন্টেন্টের কোয়ালিটিও যেমন ঠিক রাখতেছি, টেকনিক্যাল এসইও কমপ্লিটলি ঠিক রাখতেছি, অফ পেজ এসইও করার সময় একবারে বেছে বেছে করতেছি যে এখানে লিঙ্ক করলে আসলে সমস্যা হবে কিনা, এখানে লিঙ্ক করলে আসলেই আমার কাজ হচ্ছে কিনা বা আমার ঝামেলা হবে কিনা চেক করে, পেজ অথরিটি দেখে, ডোমেইন অথরিটি দেখে, স্প্যাম স্কোর দেখে তারপরে সেই সাইটে লিঙ্ক দিচ্ছি, আদারওয়াইজ কিন্তু লিঙ্ক করতেছি না আমরা। ঠিক আছে? তো যাই হোক, আশা করি আপনারা বুঝতে পারছেন। আমি অ্যালগোরিদম নিয়ে আপনাদের একটা ক্লাস নেওয়ার চেষ্টা করব। আমি জানি না এই বেসিক কোর্সের মধ্যে আমি আপনাদের পুরো অ্যালগোরিদম শেখাতে পারবো কিনা। এটা যেহেতু একটা বেসিক কোর্স, সো আমাদের অ্যাডভান্স কোর্সের মধ্যে আবার এই সব জিনিস আছে। ঠিক আছে? তো ক্রলার অ্যালগোরিদমের সাথে আমরা পরিচিত হতে গিয়ে অনেক কথা বলে ফেলছি। তো এখানে এটা পড়ে নেবেন। A search engine navigate the web page by downloading web pages and following links on these pages to discover new pages that have been made available. ওকে? তো আমরা এখন দেখি হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। র্যাঙ্কিং ফ্যাক্টরটা কি? মানে কি কি কাজ করলে আমাদের সাইটটা র্যাঙ্ক হবে, সেটাকেই আমরা বলি হচ্ছে র্যাঙ্কিং ফ্যাক্টর। তো এই সমস্ত কাজ আমাদের সাইটে যদি আমরা করতে পারি, বা এই সমস্ত বিষয় যদি কনফার্ম করতে পারি যে হ্যাঁ এগুলো আমাদের সাইটে আছে, তাহলে আমাদের সাইটটা গুগলে র্যাঙ্ক করবে। তো গুগলে র্যাঙ্ক করার জন্য অলমোস্ট 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। কয়টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে? 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। তো 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর কি কি আমরা একটু দেখব। এখানে আমরা সার্চ করি র্যাঙ্কিং ফ্যাক্টর।
ওকে, আমরা তাহলে শুরু করি। র্যাঙ্কিং ফ্যাক্টর কি? র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে সিকিউর অ্যান্ড অ্যাক্সেসিবল ওয়েবসাইট। হ্যাঁ, এগুলো এগুলো মোটামুটি কারেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর আছে। একটা সিকিউর সাইট হতে হবে, পেজ স্পিডটা থাকতে হবে সাইটের, মোবাইল ফ্রেন্ডলিনেস মানে সাইটটা মোবাইল থেকে যেন ভিজিট করা যায়, আপনার ডোমেইনের একটা বয়স থাকতে হবে, ডোমেইনেজ, ইউআরএলটা আপনার কেমন হবে সেটা একটা বিষয়, এবং আপনার সাইটের অথেন্টিকও হচ্ছে একটা র্যাঙ্কিং এর ফ্যাক্টরের মধ্যে পড়ে। আপনার কন্টেন্ট গুলো ঠিকমতো অপটিমাইজ করা কিনা, আপনার ওয়েবসাইটের টেকনিক্যাল পার্ট গুলো ভালো মতো করা আছে কিনা, এবং ইউজার এক্সপিরিয়েন্স আপনার সাইটে কেমন। ইউজার এক্সপিরিয়েন্স বলতে আসলে মূলত আপনার সাইটে যারা ভিজিটর আছে বা ভিজিটর যারা যায় তারা আপনার সাইটের মধ্যে স্টে করে কিনা, পেজ গুলোর মধ্যে যায় কিনা, পেজ ভিউ টাইম কেমন, এইরকম অনেক কিছু। তারপরে লিঙ্কস, আপনার সাইটে কতগুলো ব্যাকলিঙ্ক আছে, ব্যাকলিঙ্ক ঠিক মতো করছেন কিনা। তো এরকম এই 10টা হচ্ছে একবারে কারেন্ট র্যাঙ্কিং ফ্যাক্টর। এই 10টা কাজ করতেই হবে আপনাকে। আমরা যদি আরো ডিটেলসে জানতে চাই, আমরা ব্যাকলিঙ্ক করে এই সাইটের মধ্যে যাব। ব্যাকলিঙ্ক কে? ব্যাকলিঙ্ক হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে বেস্ট এসইও এক্সপার্টের মধ্যে একজন। আমরা যেমন বাংলাদেশের মধ্যে বর্তমানে টপে আছি, ঠিক ব্যাকলিঙ্ক ওয়ার্ল্ডের মধ্যে টপে আছে। মানে আমরা হচ্ছে লোকালি টপ, আর এরা হচ্ছে ওয়ার্ল্ডের মধ্যে টপ, ঠিক আছে? তো এদের একটা এসইওর কোর্স, একটা এসইওর ভিডিও ডিভিডি সেল হয় $10,000 মিনিমাম। তাহলে এদের কোয়ালিটি বুঝতে পারছেন? এরা হাজার হাজার ওয়েবসাইটে কাজ করে। কন্টেন্টটা লেখার কোয়ালিটি দেখলে বুঝবেন কন্টেন্টের প্রেজেন্টেশনটা কি পরিমাণে ভালো, এবং একটা ভালো কন্টেন্ট কাকে বলে আসলে আমরা এটা দেখলেই বুঝতে পারবো। দেখেন গুগলে যে 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর আছে, 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমরা এখানে দেখি। আমরা একটু কন্টেন্টটা পড়ি। আমার ওয়েবসাইটের নাম কি? আমার ওয়েবসাইট আপনারা দেখেন নাই? গুগলে সার্চ করবেন এসইও এক্সপার্ট প্রোফাইল ইন বাংলাদেশ, তারপরে এভাবে সার্চ করবেন লোকাল এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ। যা লিখে সার্চ করেন শুধু এসইও এক্সপার্ট ইন বাংলাদেশ, এসইও এক্সপার্ট বিডি, যা লেখেন, এই যে আমার সাইট creativeniloy.com, এটা আমার সাইট, এই যে এটা আমার সাইট creativeniloy.com। যা লিখে সার্চ করেন প্রত্যেকটা কিওয়ার্ড মানে এই ধরনের এসইও রিলেটেড সমস্ত কিওয়ার্ড দিয়ে আমার ওয়েবসাইট গুগলের ফার্স্ট পেজে পাবেন। বুঝতে পারছেন? এটা হচ্ছে আমার ওয়েবসাইট। ওকে, এগুলো হচ্ছে আমার স্কিল। আমার ওয়েবসাইট আপনারা ভিজিট করবেন, আমি ওয়েবসাইটটা দিয়ে দিচ্ছি আপনাদের। আচ্ছা, আমি ওয়েবসাইট দিব না, আপনারা নিজেরা সার্চ করে বের করবেন, ঠিক আছে? আচ্ছা, তো সাইটটা কিন্তু আমিই ডিজাইন করছি, ঠিক আছে? এগুলো হচ্ছে আমার সার্ভিস। যদি অ্যাডে ক্লিক, আমি তো অ্যাড দেই নাই। এই ক্যামেরাগুলো সবাই বন্ধ করেন না কেন? সবাই ক্যামেরা বন্ধ করেন। আমি যেন মানে এরকম আর না শুনি যে আপনার ক্যামেরা অন করে রাখছেন। ক্যামেরা অন করে রাখার কি দরকার বলেন তো? আচ্ছা, তো দেখেন র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো আমরা একটু দেখি। র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো কি? You might already know that Google use over 200 ranking factor in their algorithm. But what the heck are they? Well, you are in for a treat because I have put together a complete list. তার মানে এটার সাইটের মধ্যে একটা কমপ্লিট লিস্ট দিয়ে দিছে। তো এগুলো হচ্ছে মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর। এই মেজর র্যাঙ্কিং ফ্যাক্টর গুলোকে আমরা যদি ভাগ ভাগ করে করি তাহলে টোটাল 200টাই হবে। তো মেজর গুলো কি? মেজর গুলো অবশ্য এটার চেয়ে আমার এখানে সুন্দর করে লেখা আছে। প্রথম র্যাঙ্কিং ফ্যাক্টর হচ্ছে কন্টেন্ট কোয়ালিটি। মানে আপনার ওয়েবসাইটটা র্যাঙ্ক করার আগে আপনাকে ইনশিওর করতে হবে আপনার ওয়েবসাইটের কন্টেন্টের কোয়ালিটিটা কেমন, কন্টেন্টের কোয়ালিটি ভালো কিনা, কন্টেন্টটা কত ওয়ার্ডের, কন্টেন্টটার মধ্যে এক্সটার্নাল ইন্টারনাল লিঙ্ক আছে কিনা, কন্টেন্টটার সাথে কোনো ভিজুয়াল কিছু আছে কিনা, হতে পারে ইমেজ, হতে পারে ভিডিও, কন্টেন্টটার প্রেজেন্টেশন কেমন, কন্টেন্টটা ডিজাইন কিভাবে করছেন, কন্টেন্টটা শেয়ারেবল কন্টেন্ট কিনা,
মানে কন্টেন্টটা মানুষ শেয়ার করবে কিনা এরকম কিছু। সো এইটাকে ওভারঅল আমরা বলবো কন্টেন্টের কোয়ালিটি। সো কন্টেন্টের কোয়ালিটি ফার্স্ট ইনশিওর করতে হবে। দ্বিতীয় হচ্ছে ডোমেইন ফ্যাক্টর। ডোমেইন ফ্যাক্টরের মধ্যে অনেক কিছু আছে। আপনার ডোমেইনের বয়স কতদিন, ডোমেইনটা কিনছেন কতদিন হলো, ডোমেইনটা কত ওয়ার্ডের, ডোমেইনের মধ্যে কিওয়ার্ড আছে কিনা, এই অনেক কিছু। তারপর হচ্ছে ইউজার ইন্টারাকশন। ইউজার ইন্টারাকশন হচ্ছে যে গুগলে সার্চ করার পরে আপনার সাইটের মধ্যে ইউজার ঢুকতেছে কিনা, ঢুকে ইউজাররা আপনার সাইটের উপরে কেমন ইন্টারেক্ট করতেছে, আপনার সাইটের মধ্যে পেজগুলোকে তাকে প্লে করতেছে নাকি সাথে সাথে ঢুকেই বের হয়ে আসতেছে, এগুলো দেখতে হবে। অনসাইট ফ্যাক্টর, আপনার ওয়েবসাইটের অন পেজ এসইও কতটুকু ভালোভাবে করা আছে। অফসাইট ফ্যাক্টর, আপনার সাইটের অফ পেজ এসইও কেমন করা আছে। টেকনিক্যাল ফ্যাক্টর, আপনাদের ওয়েবসাইটের টেকনিক্যাল এসইও কতটুকু করা আছে। যদিও আমাদের এই বেসিক কোর্সের মধ্যে আমরা কোনো রকমের কোনো টেকনিক্যাল এসইওর পার্ট দেখবো না, আমরা অন পেজ আর অফ পেজ দেখবো। পাশাপাশি আমরা গুগল মাই বিজনেস পেজটা শিখবো। টেকনিক্যাল এসইওটা আমাদের অ্যাডভান্স এসইও কোর্সের মধ্যে করানো হয়। কারণ জানেন যে টেকনিক্যাল এসইও অনেক ইম্পর্টেন্ট একটা পার্ট, আর বাংলাদেশে কোথাও টেকনিক্যাল এসইও ওইভাবে ভালো করে শেখানো হয় না। খুব কম জায়গা আছে যেখানে টেকনিক্যাল এসইও আপনি শিখতে পারবেন। যদি বিআইটিএম এর প্রিমিয়াম ইয়েতে ভর্তি হন, সেটা আমাদের পিপল অ্যান্ড টেকের প্রিমিয়াম কোর্সগুলোতে টেকনিক্যাল এসইও শেখানো হয়, এরকম কিছু কিছু জায়গা আছে। এছাড়া টেকনিক্যাল এসইও ভালোভাবে শিখতে পারবেন না। কমন টার্মস ইন এসইও। আচ্ছা, যাই হোক, তো আমরা একটু র্যাঙ্কিং ফ্যাক্টর গুলো ডিটেলসে দেখি। প্রথম ফ্যাক্টর হচ্ছে ডোমেইন ফ্যাক্টর। ডোমেইন এজ, আপনার ডোমেইনটা কতদিন আগে কেনা। ওকে, এই যে in other words they do use domain as, but it's not that important. The difference between a domain that's 6 months old versus 1 year old is really not a big at all. মানে কথাটা হচ্ছে যে আপনার ডোমেইনটা 6 মাসও হতে পারে, 1 বছরও হতে পারে, বাট 1 বছর হলে আপনি একটু এক্সট্রা অ্যাডভান্টেজ পাবেন কিছু, সেটা হচ্ছে যে আপনার র্যাঙ্কটা ইমপ্রুভ হবে, এছাড়া কিছু না। কিওয়ার্ড অ্যাপিয়ারেন্স ইন দ্য টপ লেভেল ডোমেইন। আচ্ছা, আরেকটা বিষয়, আপনার সাইট ডোমেইন যেন টপ লেভেলের ডোমেইন হয়, এটাকে আমরা শর্টে বলি হচ্ছে টিএলডি। তো টপ লেভেলের ডোমেইন গুলো কোনগুলো? .com, .org, .net, .co.uk, তাই না? এইগুলো হচ্ছে কি টপ লেভেলের ডোমেইন। .com, .sg, এগুলো সবগুলোকে আমরা টপ লেভেলের ডোমেইন বলতেছি। বাট .online, .tv, .shop, তারপর হচ্ছে .xyz, হাবি জাবি, না xyz আসলে টপ লেভেলের টিএলডি ডোমেইনের মধ্যে পড়ে না। তো এগুলো আসলে টিএলডি না, বুঝতে পারছেন? তো ওগুলো কে আমরা টিএলডি বলতে পারি না। সো অবশ্যই চেষ্টা করবেন কেনার সময় টিএলডি গুলো নেওয়ার, টপ লেভেল ডোমেইন গুলো নেওয়ার চেষ্টা করবেন, ঠিক আছে? অ্যাটলিস্ট .com না পেলেও .net দিয়ে যদি আপনারা সাইট করেন, আপনাদের সাইটটা গুগলে র্যাঙ্ক হবে, অনেক অ্যাডভান্টেজ পাবেন। বাট সেম জিনিস আপনি .online কিনে র্যাঙ্ক করার চেষ্টা করেন, দেখেন আপনি অনেক দিক থেকে পিছিয়ে যাবেন। কখনো কি গুগলে দেখেন কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে এরকম .online গুগলে র্যাঙ্ক করছে? আমি দেখি নাই। .com, .com.bd, না হলে অ্যাটলিস্ট ডোমেইন গুলো দেখেন সবই .com। এখানে .xyz ও নাই, এখানে .shop ও নাই, এই যে .net আছে, দেখছেন .net আছে, .com আছে, এই যে .net, .com, তারপরে .com, .net, .org, .gov, .edu, .gov.edu, এগুলো কিন্তু টপ লেভেলের ডোমেইন, মানে গভর্নমেন্ট ডোমেইন গুলো, তাই না? তারপরে .edu, এগুলো টপ লেভেলের ডোমেইন। তো ওইগুলো কিন্তু র্যাঙ্ক হয় অনেক সময়, ঠিক আছে? যেমন আমি দেখেন, আমি একটা সাইট দেখাই আপনাদের, হচ্ছে স্টাডি ইন চায়না, এটা লিখে যখন সার্চ করবেন তখন দেখবেন যে এখানে অনেকগুলো এডিউ সাইট র্যাঙ্ক করে, যে .org র্যাঙ্ক করতেছে, .cn, .cn, .com, এডিউ, এই যে .edu.cn, ঠিক আছে? এটা কিন্তু এডিউ ডোমেইন। যদি আমরা এভাবে সার্চ করি যে অস্ট্রেলিয়া ভিসা, অস্ট্রেলিয়া ভিসা ইউকে, এইভাবে যদি আমরা সার্চ করি তাহলে দেখেন যে .gov.uk, .gov.au, .gov.au, হ্যাঁ, তারপরে .gov.au, এইভাবে .co.uk, এগুলো সব টিএলডি, প্রত্যেকটা টপ লেভেলের ডোমেইন, ঠিক আছে? সো অবশ্যই যখন ডোমেইনের নাম কিনবেন বা ডোমেইনটা যখন কিনতে যাবেন, তো তখন কেনার সময় আপনারা অবশ্যই
আপনাদের ডোমেইনটা টপ লেভেল ডোমেইন রাখার চেষ্টা করবেন। হ্যাঁ, তারপরে টপ লেভেল ডোমেইন রাখার পরে আপনাদের ডোমেইনের মধ্যে কিওয়ার্ডটা রাখার ট্রাই করবেন। এই যে having a keyword in your domain name doesn't give you the SEO boost that is used to, but still act as a relevancy signal. আসলে আপনার কিওয়ার্ডটা ডোমেইনের মধ্যে আপনি রাখতেও পারেন, নাও পারেন, সমস্যা নাই। যেমন আমি একটা কিওয়ার্ড দেখাই, যদি গুগলে এভাবে সার্চ করেন যে ট্রাভেল এজেন্ট, এভাবে যদি সার্চ করেন, ট্রাভেল এজেন্ট লিখে সার্চ করলে আপনারা অবকাশকে খুঁজে পাবেন, তাই না? তো অবকাশের সাথে কি ট্রাভেল এজেন্ট কথাটা যায়? কোনোভাবে যায়? কোনোভাবেই যায় না, কোনো দিক দিয়েই যায় না। এখানে ট্রাভেল এজেন্ট আমাদের কিওয়ার্ড, এখানে কিন্তু নাই। সো এই কিওয়ার্ডের সাথে আমাদের ডোমেইন এক্সাক্ট ম্যাচ করে না। আমি আপনাদের আরেকটা কিওয়ার্ড দেখাই, সেটা হচ্ছে যে বিডি জবস। বিডি জবস লিখে যদি সার্চ করি তাহলে দেখেন bdjobs.com, এই কিওয়ার্ডের সাথে এই ডোমেইনটা এক্স্যাক্টলি ম্যাচ করে। আরেকটা দেখাই, বিডি ম্যারেজ। দেখছেন এই যে bdmarriage.com, তো ডোমেইনের সাথে মানে কিওয়ার্ডটা এক্স্যাক্ট ম্যাচ করে। এটা কিন্তু কিওয়ার্ড, বিডি জবস একটা কিওয়ার্ড। এটা লিখে পার মান্থ প্রায় 3300 বার সার্চ করা হয় বাংলাদেশ থেকে, ঠিক আছে? তো 3300 না, সরি 33,000 বার, অনেক সার্চ ভলিউম এটার। আচ্ছা, তো আশা করি আপনারা বুঝতে পারছেন যে কিওয়ার্ডের সাথে মানে টপ লেভেলের ডোমেইনের সাথে, ডোমেইনটা যখন আপনারা সিলেক্ট করবেন, ডোমেইনের সাথে কিওয়ার্ডটা রাখার চেষ্টা করবেন, তাহলে এটা খুব বেশি মানে এটা আপনার এসইও কে বুস্ট করবে না, কিন্তু একটা রিলেভেন্সি সিগন্যাল দেবে। ওকে, আচ্ছা, কিওয়ার্ড অ্যাজ ফার্স্ট ওয়ার্ড ইন ডোমেইন, কিওয়ার্ডটা যেন ডোমেইনের ফার্স্ট ওয়ার্ডে থাকে, এটা একটু খেয়াল রাখতে হবে। ডোমেইন রেজিস্ট্রেশন লেংথ, আচ্ছা, সার্চ ভলিউম চেক করার জন্য ফ্রি হচ্ছে কিওয়ার্ড রিভিলার। কিওয়ার্ড রিভিলার দিয়ে আপনি 60টা করে সার্চ করতে পারবেন, করে ইভ্যালুয়েট করতে পারবেন। আপনার যদি কিওয়ার্ড রিভিলারে 5টা অ্যাকাউন্ট থাকে, তাহলে 5টা অ্যাকাউন্ট দিয়ে আপনি মাল্টিপলি অনেকগুলো কিওয়ার্ড রিসার্চ করতে পারবেন পার ডে, ঠিক আছে? তো আমার কাছে কিওয়ার্ড রিভিলারে প্রিমিয়াম আছে, যদি কারোর প্রয়োজন হয় আমাকে বলেন, আমি প্রিমিয়াম দিয়ে দেব, সমস্যা নেই। আচ্ছা, ওয়েলকাম। ডোমেইন রেজিস্ট্রেশন লেংথ, অনেকে ডোমেইনটা একবারে 4-5 ওয়ার্ডের বানায় ফেলে। ভাই দরকার নাই, ডোমেইনটা ভালো ডোমেইন হয় হচ্ছে সবসময় 2 ওয়ার্ডের ডোমেইন। অ্যাটলিস্ট 2 ওয়ার্ড যদি না পান, 3 ওয়ার্ডের ডোমেইন রাখবেন। অনেকে কিন্তু 3-4 ওয়ার্ডের বেশি বানায় ফেলে, বা 3 ওয়ার্ডও অনেক সময় দেখতে খারাপ লাগে, বড় ওয়ার্ড হলে দেখতে ভালো লাগে না, ঠিক আছে? অনেক বিরক্ত লাগে। ডোমেইনটা যত ছোট হবে তত ভালো। এখানে কত সুন্দর ডোমেইন, bdjobs.com, এক কথায়। এটাও দেখেন কত সুন্দর একটা ডোমেইন, তাই না? এরকম ডোমেইনটা ছোট হলে ভালো। হ্যাঁ, তারপর কিওয়ার্ড ইন সাবডোমেইন বলতে হবে, সাবডোমেইনের মধ্যে কিওয়ার্ড রাখার চেষ্টা করবেন। তারপর হচ্ছে ডোমেইন হিস্টোরি, আপনার ডোমেইনটা আগে কেউ কিনে রাখছে কিনা। এরকম কি হতে পারে না যে আপনি যে ডোমেইনটা কিনলেন, এই ডোমেইনটা আজ থেকে 1 বছর আগে আরেকজন কিনছিল, কিনার পরে সে কোনো একটা বাজে কাজ করছে এই ডোমেইনটা ইউজ করে, করে হয়তো গুগল থেকে পেনাল্টি খাইছে, না হলে কোনো কিছু একটা গুগলের কাছে ব্যাড ইমপ্রেশন ক্রিয়েট করছে, করার পরে যখন দেখছে যে আসলে কিছু করতে পারতেছে না, তখন ডোমেইনটা আর সে রিনিউ করে নাই, ডোমেইনটা এইভাবে এক্সপায়ার হয়ে পড়ে আছিল। আপনি সার্চ করতে করতে আপনার পছন্দ হয়ে গেল, আপনি ডোমেইনটা কিনে নিলেন। কিনে নেওয়ার পরে আপনি সাইটটা করলেন, ইনভেস্ট করলেন, ইনভেস্ট করার পরে আপনি অনেক কিছু করলেন, করার পরে আপনি 8 মাস পার হয়ে যায়, আপনার সাইট গুগলে র্যাঙ্কে আসে না। কি ব্যাপার, খরচ করে কন্টেন্ট দিলাম, আমি সাইটটাকে এতই ভালো করে এসইও এর কাজ করতেছি, লোকাল এসইও করতেছি, কিন্তু আমার কোনো কিওয়ার্ডই র্যাঙ্কে আসে না কেন? তখন আপনাকে চেক করে দেখতে হবে যে আসলেই আমার কি এটার মধ্যে সমস্যা আছে কিনা। এটা দেখেন, a site with volatile ownership or several drops may tell Google to reset the site history, navigate negating links pointing to the domain, or in certain cases a penalized domain may carry the penalty over to the new owner. আপনি নতুন করে যদি ডোমেইনটা কিনে ফেলেন, এরকম হতেই পারে যে আপনি আগে যে পেনাল্টি খেয়েছিল সেই পেনাল্টিটা আপনার
পরবর্তীতে ভবিষ্যতে আপনি ক্যারি করতেছেন, এরকম করতে পারে। তো এটা আপনার যেটা করতে হবে সেটা হচ্ছে আপনাকে প্রথমে চেক করে দেখতে হবে যে আপনার ডোমেইনটা আগে কেউ কিনছিল কিনা। দ্বিতীয়ত আপনাকে পেনাল্টি চেকার দিয়েও চেক দিতে হবে। তৃতীয়ত আপনাকে যদি পেনাল্টি থেকে থাকে এটা আপনাকে রিসেট করে দিতে হবে। গুগলের এটা রিসেট করার ওয়ে আছে, এটা আমরা অ্যাডভান্স যে এসইও কোর্স আছে ওইটাতে শিখাই। এই লোকাল এসইও কোর্সের মধ্যেও শিখাই না, লোকাল এসইও অ্যাডভান্স কোর্সের মধ্যেও এটা শিখাই না আমি। এই ধরনের টেকনিক গুলো খুব অ্যাডভান্স টেকনিক। আপনার ডোমেইন নেম আগে থেকে দেওয়া আছে কিনা এটা কিভাবে বুঝবেন? আচ্ছা, যদিও এটা দেখানোর কথা না আমার, আমি তারপরে আপনাদেরকে আমি দেখাচ্ছি। এটার নাম হচ্ছে ওয়েব আর্কাইভ। ওয়েব আর্কাইভ হলো একটা ওয়েব্যাক মেশিন, যেটার দ্বারা আমরা দেখতে পারি যে আমাদের ওয়েবসাইটটা আজ থেকে অনেকদিন আগে কেনা ছিল কিনা। বা আপনি এটা দিয়ে যে কোনো সাইট চেক করতে পারবেন, আপনি এটা দিয়ে ফেসবুকও চেক করতে পারবেন। আপনি যদি চেক করেন দেখবেন যে আজ থেকে 2 বছর আগে ফেসবুক কেমন ছিল, আজ থেকে 3 বছর আগে ফেসবুক কেমন ছিল, আজ থেকে 5 বছর আগে ফেসবুক কেমন ছিল, এই ওয়েব্যাক মেশিন দিয়ে খুব সুন্দরভাবে চেক করতে পারবেন। সো এটা চেক করা যায়, এটা কঠিন কোনো ব্যাপার না, ঠিক আছে? ইজিলি এটা এখান থেকে করা যায়। দারুণ একটা সাইট আসলেই। তো শুধু ওয়েব্যাক মেশিন দিয়ে যদি একটা সাইটের পাস্টে কি ছিল সেটাই দেখা যায় না, আরো অনেক অনেক কাজ আছে এটা দিয়ে, ঠিক আছে? তো এটা আমি এখন বলতে চাচ্ছি না, আপনারা এটা দেখে নিন। এক্সাক্ট ম্যাচ ডোমেইন, এক্সাক্ট ম্যাচ ডোমেইনটা আমি এই যে একটু আগে যেটা দেখালাম যে বিডি জবস, বিডি ম্যারেজ, হ্যাঁ, এই যে এক্সাক্ট ম্যাচ ডোমেইন may still give you site is, but if your AMD happens to be a locality site, is vulnerable to the AMD update. AMD সম্বন্ধে জানেন? যদিও এটার সাথে আমরা আসলে AMD হচ্ছে এখানে এক্সাক্ট ম্যাচ ডোমেইনের কথা বলতেছে। হ্যাঁ, AMD হচ্ছে এক্সাক্ট ম্যাচ ডোমেইন। তো গুগল যতই বলুক যে আমাদের আসলে এক্সাক্ট ম্যাচ ডোমেইনকে আমরা এত বেশি ভ্যালু দেই না, আমরা হচ্ছে ডোমেইনের সাথে কিওয়ার্ড না থাকলে কিচ্ছু যায় আসে না, তারপরেও না আসলে অ্যাডভান্টেজ পাওয়া যায়, বিলিভ করেন অ্যাডভান্টেজ পাওয়া যায়। সো এই জন্য আমরা এটাকে কি বলে রাখার চেষ্টা করবো আমাদের সাইটের জন্য। পাবলিক ভিএস প্রাইভেট হুইজ, এটা কি? হুইজ কি? হুইজ হচ্ছে যে একটা ডোমেইনের ফুল ডাটা দেখার একটা সিস্টেম, ঠিক আছে? তো ওই ডোমেইনটা কে কিনছে, কোন কোম্পানির মালিক কিনছে, ডোমেইনটা কবে রেজিস্ট্রেশন করছে সে, এক্সপায়ার কবে হবে, এরকম সমস্ত ইনফরমেশন ওই ডোমেইনের ফুল ডাটা দেখা যায়। সো আপনি যদি এখানে হুইজ গার্ড আপনার সাইটের সাথে ইউজ করেন, হুইজ গার্ডটা আমরা যখন নেমচিপ থেকে ডোমেইন কিনবো আমাদেরকে হুইজ গার্ড ফ্রি দিয়ে দিবে। সো জাস্ট প্রোটেকশনটা অন করে রাখলেই হবে। তো হুইজ গার্ড যখন সাইটের সাথে ব্যবহার করবেন তখন এই হুইজ গার্ডের মাধ্যমে আপনার সাইটটা প্রোটেক্ট করে ফেলতে পারবেন এবং সেটাকে প্রাইভেট করে ফেলতে পারবেন। তো অবশ্যই আপনার হুইজ গার্ডটা যেন অন থাকে খেয়াল রাখবেন। এই যে প্রাইভেট হুইজ ইনফরমেশন মে বি এ সাইন অফ সামথিং টু হাইড, গুগল ম্যাট কার্স এ কোটেড টু স্টেটিং। তো হুইজ গার্ডটা অবশ্যই প্রোটেক্ট রাখতে হবে আপনাকে। অবশ্যই এটা প্রোটেক্ট থাকে, নেমসিপ থেকে ডোমেইন কিনলেই হুইজ গার্ড ওরা অন করে দেয়, সো এটা নিয়ে এত টেনশন নাই। পেনালাইজড হুইজ অনার, আচ্ছা এটাও চেক করে নেবেন। কান্ট্রি টিএলডি এক্সটেনশন, হ্যাঁ কান্ট্রি টিএলডি এক্সটেনশনও ব্যবহার করতে পারেন। যেমন হচ্ছে আমরা আমাদের সাইটের জন্য .com.bd ব্যবহার করি, এটাকে বলা হয় কান্ট্রি টিএলডি এক্সটেনশন। তারপরে আমি তখন আরেকটা ওয়েবসাইট দেখাইছি, ওটার নাম কি ছিল? .cn ছিল না? চায়না। .com.bd মানে হচ্ছে বাংলাদেশ, .cn হচ্ছে চায়না, .co.uk হচ্ছে কি? ইউকে, .ca মানে হচ্ছে কি? কানাডা, ঠিক আছে? তো আমরা চাইলে কান্ট্রি টিএলডি এক্সটেনশন ইউজ করতে পারি, সেই ক্ষেত্রে আমাদের সাইট র্যাঙ্ক করবে, সমস্যা নাই। তো এটাই কিন্তু লোকাল এসইওর একটা ট্রিক্স, এটা কিন্তু লোকাল এসইওর ক্ষেত্রে খুব কাজে দেয়। আপনি যদি বাংলাদেশে র্যাঙ্ক করতে চান আপনি .com.bd ডোমেইন নিতে পারেন, কোনো সমস্যা নাই, আপনার জন্য আরো অ্যাডভান্টেজ হবে, গুগল বুঝবে যে এ কান্ট্রি টিএলডি এক্সটেনশন দিয়ে কাজ করছে, ঠিক আছে? সো একে র্যাঙ্ক দেওয়া যায়। Having a country code top level domain can help the site rank for that particular country.
আমরা যে লোকাল এসইওটা শিখতেছি আসলে সেটার ক্ষেত্রে এটা খুব বেশি ভূমিকা পালন করবে, বাট ইট ক্যান লিমিট দ্য সাইট অ্যাবিলিটি টু র্যাঙ্ক গ্লোবালি। দরকার নেই, আমরা শিখতেছি লোকাল এসইও, সো আমাদের সাইটের গ্লোবালি র্যাঙ্ক করার অ্যাবিলিটি না থাকলেও আমাদের সমস্যা নাই তো, তাই না? এই তো আপনারা লোকাল এসইওর ক্ষেত্রে ক্লায়েন্টকে সাজেস্ট করবেন, যদি কোনো ক্লায়েন্ট বলে যে আমার সাইটটা কানাডাতে র্যাঙ্ক করাতে হবে, নির্দ্বিধায় ওকে চোখ বন্ধ করে বলে দিবেন যে ঠিক আছে, তুমি এক কাজ করো, তুমি .ca ডোমেইন কিনে ফেলো, ঠিক আছে? .ca ডোমেইন কিনে ফেলো। আমি রিসেন্টলি একটা কানাডিয়ান সাইট নিয়ে কাজ করতেছি, সাইটের পারফরম্যান্সটা আপনাদের দেখাই। ওটা একবারে লোকাল এসইও করার চেষ্টা করতেছি আমি ওনার জন্য। আমি সাইটটাতে মাত্র 1 মাস কাজ করেছি। আচ্ছা, আমি সার্চ কনসোলে যাই। একজন এসইও এক্সপার্টের সার্চ কনসোল দেখলেই আসলে বোঝা যায় যে সে কি কাজ করে, ঠিক আছে? তার সার্চ কনসোলই বলে দিবে যে সে এসইও জানে কি জানে না। আমি এই সাইটটা দেখাই, এই সাইটটা টোটালি কানাডিয়ান বেজ একটা সাইট। পারফরম্যান্সটা দেখেন একটু। মাত্র 1 মাসেই অবস্থা, 1 মাসও মনে হয় নাই। কতদিন হবে এটা হচ্ছে, আমি সাইটটা প্রায় 20 দিনের কাছাকাছি হবে, 20 দিনে আমি এখানে সাইটটাকে লাইভ করছি। এটা হচ্ছে 20 দিনের পজিশন, দেখেন এই সাইটটা কানাডিয়ান ফার্মেসি দিয়ে গুগলে র্যাঙ্ক পাচ্ছে। দেখেন আমরা যদি পজিশন দেখি, কানাডিয়ান ফার্মেসি লিখলে সাইটটা 4 নম্বরে র্যাঙ্ক করে, দেখাচ্ছে 4 নাম্বার, বাট আসলে কিন্তু এটা 4 না, এটা কিন্তু 2 বা 3 হবে। কানাডা থেকে যদি কেউ কানাডিয়ান ফার্মেসি লিখে সার্চ করে তার সাইটটা পেয়ে যাবে। মাই কানাডিয়ান ফার্মেসি লিখলে 1 নম্বরে পাবে তাকে। ওয়াও! তো তারপরে এখানে কিছু ল্যাঙ্গুয়েজ দিয়েও সে আসলে এখানে র্যাঙ্ক পাচ্ছে। এগুলো আসলে আমাদের ইয়ে না, যে ল্যাঙ্গুয়েজ গুলো ব্যবহার করছে তার প্রোডাক্টের মধ্যে, যার কারণে এই ল্যাঙ্গুয়েজ গুলো দিয়েও সে এখানে র্যাঙ্ক পাচ্ছে এবং এগুলো দিয়ে তার সাইটে ইমপ্রেশন হচ্ছে। কিওয়ার্ড আসলে এখানে একটাই টার্গেট করছে, কানাডিয়ান ফার্মেসি। তো এটা দিয়ে দেখেন অলরেডি সে পজিশনে চলে আসছে। তো আমি এটা আসলে এখনো ক্লায়েন্টকে দেখাই নাই। আমি ক্লায়েন্টকে যদি দেখাই, ক্লায়েন্ট বলবে যে ভাই তাহলে তো আমার কাজ হয়ে গেছে লোকালি, তাহলে আমি আপনারে আর কি পে করতাম। আমি এটা এখানে শো করেই নাই। আমি এর প্রত্যেক মাসে মনে করেন যে রিপোর্ট দিয়ে 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 এটা 4 মাস পরে গায়ে আমি দেখাবো ভাই আপনার সাইট তো ভালো পজিশনে র্যাঙ্ক করে। এখন দেখা দিলে আমারে মনে করেন যে ও মানে টাকা দিবে না, বুঝতে পারছেন? অবশ্য আমি আরেকটা নতুন প্রজেক্ট আসতেছে, ওটাও ওটাও সেম এই রিলেটেড সাইট। এটা অবশ্য এটার গুগল মাই বিজনেস পেজের পজিশনও ভালো। আমি এটার জিএমবিটাও দেখাই। জিএমবি তে খুব ভালো পজিশন। আমরা জিএমবি শিখবো, আমরা এই লোকাল এসইও কোর্সের মধ্যে অনেক ভালো করে জিএমবি শিখবো, ঠিক আছে? ডোমেইনে কিভাবে কিওয়ার্ড রাখার ট্রাই করব আসলে, এটা আমার এখানে বলার ওইভাবে সময় হবে না। তারপরে আমি বলি সেটা হচ্ছে যে আপনি এক্সপায়ার্ড ডোমেইন রিসার্চ করতে পারেন। আপনি ডোমেইন রিসার্চ করতে পারেন, হয় এক্সপায়ার্ড ডোমেইন, না হলে আপনাকে নিজেই ডোমেইনটা থিঙ্ক করতে হবে। ডোমেইনটা থিঙ্ক করে আপনি নেমসেট থেকে রিসার্চ করবেন এবং ডোমেইনটা আপনি প্রথমের দিকে রাখার চেষ্টা করবেন, ঠিক আছে? আচ্ছা, এই যে দেখেন এটা হচ্ছে তার জিএমবি, তার গুগল মাই বিজনেস পেজ। তার জিএমবি তে পজিশন দেখছেন 2.63 কে সার্চ হয়েছে, প্রায় 3.41 কে ভিউ হয়েছে। আমি তার জিএমবিটা লঞ্চ করছি 28 দিন হয় নাই, মোটামুটি ওই যে বললাম 20 দিনের মতো হবে আমি তার জিএমবি লঞ্চ করছি। তো 20 দিনে তার সাইটে এই পজিশন এবং অনেকগুলো কলও সে পাইছে এখানে, ঠিক আছে? তো আচ্ছা, এটাকে একটু শর্ট নেমটা দেওয়া উচিত, শর্ট নেমটা একটু দিয়ে দিই। শর্ট নেম হবে হচ্ছে কানাডিয়ান
আরিয়ান ফার্মাসি। হয়ে গেছে। তো এইটা হচ্ছে গুগল মাই বিজনেস পেজের লিংক। আমি এটা দেই নাই, আমি এটা পুরো কাজ এখনো শেষই করি নাই আর কি। সাইটের এখন কোনো পোস্ট এখনো করি নাই, পোস্টটা করতে হবে সাইটের মধ্যে। আরো অনেক কাজ এখনো বাকি আছে, কাজগুলো শেষ করব। তো গুগল মাই বিজনেস পেজ আপনাদের আমি দেখাবো, ঠিক আছে? এটা দিয়ে কিভাবে কাজ করে সেটাও আপনাদেরকে দেখাবো, এবং পুরো জিএমবিটা অপটিমাইজ করা একবারে ফটো টটো শুরু করে যতটুকু সম্ভব এই কোর্সের মধ্যে আমি আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো, বুঝতে পারছেন? এই তো আপনারা অবশ্যই অবশ্যই ইয়ে করবেন, গুগল মাই বিজনেস পেজ নিয়ে একটু স্টাডি করে রাখবেন আগের থেকে, এটা কিভাবে কাজ করে কি করে। কি কি বিষয়ের উপরে বেশি নজর দিতে হবে এটা আমরা পুরো কোর্সের মধ্যে শিখবো, এখন আমরা দেখতেছি না এটা। আচ্ছা, তো র্যাঙ্কিং ফ্যাক্টরটা আমরা দেখলাম, তারপরে পেজ লেভেল ফ্যাক্টর। পেজ লেভেল ফ্যাক্টরের মধ্যে আসলে পেজ লেভেল ফ্যাক্টরকে আমরা বলতেছি অন পেজ এসইও ফ্যাক্টর। অন পেজ এসইও ফ্যাক্টরের মধ্যে কি কি কাজ করতে হবে দেখেন। আমাদের কিওয়ার্ডটা টাইটেলে ইউজ করতে হবে, আমাদের কিওয়ার্ডটা মেটা ডিসক্রিপশনে ইউজ করতে হবে, কিওয়ার্ডটা হেডিংটাকে ইউজ করতে হবে, কিওয়ার্ডটা আমাদের হচ্ছে ইয়ের মধ্যে কি বলে আমাদের সাবটাইটেল ইউজ করতে হবে, তারপর আমাদের কন্টেন্টের লেংথ দেখতে হবে, কন্টেন্টের মধ্যে হতে হবে টেবল অফ কন্টেন্ট। হ্যাঁ, টিএফ বলতে টেবল অফ কন্টেন্ট বোঝানো হচ্ছে, টেবল অফ কন্টেন্ট। তো টেবল অফ কন্টেন্টের মধ্যে আমাদের কিওয়ার্ডটা প্লেস করতে হবে, টেবল অফ কন্টেন্ট সাইটে থাকতে হবে। টেবল অফ কন্টেন্ট হচ্ছে সূচনা। তারপর কিওয়ার্ডের ডেনসিটিটা খেয়াল রাখতে হবে, এরকম অনেক কিছু আছে। এলএসআই কিওয়ার্ড ইউজ করতে হবে। এলএসআই মানে হচ্ছে লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং বা লেটেন্ট সিমান্টিক ইন্টেন্ট কিওয়ার্ড, ঠিক আছে? এলএসআই কিওয়ার্ডটা সাইটে ব্যবহার করলে ভালো হয়। এটা আসলে এলএসআই কিওয়ার্ডকে আমরা আসলে লং টেইল কিওয়ার্ড বলি। এটা অনেকেই বলে এলএসআই, আমি এলএসআই না, এটা লং টেইল কিওয়ার্ড বলি, ঠিক আছে? আর গুগলের এই জিএমবি নিয়ে স্টাডি করবেন, গুগল মাই বিজনেস পেজ নিয়ে স্টাডি করবেন, ঠিক আছে? আচ্ছা, এই র্যাঙ্কিং ফ্যাক্টরটা নিয়ে আপনাদের স্টাডি করতে হবে। আপনারা এক কাজ করবেন, এই র্যাঙ্কিং ফ্যাক্টরের এই পেজটা আপনাদের হোমওয়ার্ক কিন্তু আজকে এটাই, এই পুরো পেজটা আপনারা পড়বেন। 200টা র্যাঙ্কিং ফ্যাক্টর না পড়লেও অ্যাটলিস্ট যে টপ লেভেলের ফ্যাক্টর গুলো আছে সেগুলো পড়বেন। করে আপনারা এটা একটা গুগল ডক্স নেবেন। গুগল ডক্স নেবেন হচ্ছে গুগল ড্রাইভে এসে, এখানে গুগল ড্রাইভে এসে এখানে নিউ, তারপর এই যে গুগল ডক্স, এখানে ক্লিক করলে একটা ওয়ার্ড ডকুমেন্ট ক্রিয়েট হয়ে যাবে। সেই ওয়ার্ড ডকুমেন্টের মধ্যে আপনারা একটা গুগল ডক্সে ভালো করে বাংলায় লিখবেন, অথবা আপনাদের মাইক্রোসফট ওয়ার্ড ব্যবহার করতে পারবেন। আপনারা এই পুরো জিনিসটা বাংলায় শর্টে লিখবেন, একবারে শর্ট পুরো ওভারভিউটা বাংলায় লিখবেন, যে কি কি র্যাঙ্কিং ফ্যাক্টর আসলে মেইনলি কাজ করে, সেগুলো কোনগুলো। এটা আসলে একটা কেস স্টাডির মতো, ভালো করে পড়ে নিজের মতো করে লেখা, ঠিক আছে? আচ্ছা, তো এটা আপনারা পড়েন, আমি এটার মধ্যে এখন আর যাচ্ছি না। ওকে, তারপর এখানে নিচের দিকে আসি। আমরা আজকে জানলাম হচ্ছে সার্চ ইঞ্জিন কিভাবে কাজ করে, র্যাঙ্কিং ফ্যাক্টর কি, এসইওর মধ্যে কমন টার্মস কিগুলো সেগুলো আমরা জানি। এগুলো হচ্ছে ওয়েব পেজ, এই কথা আমাদের সামনে বারবার আসতে পারে। ইউআরএল এটা একটা কমন টার্ম, লিংক এটা একটা কমন টার্ম, ব্যাকলিংক, ইন্টারনাল লিংক, এক্সটার্নাল লিংক, এই সমস্ত টার্ম আমাদের সামনে বারবার আসবে। ভিজিটর কথাটা বারবার আসবে, কনভার্সন রেট, লিড, এগুলো আমরা উচ্চারণ করব। কিওয়ার্ড, মেটা ইনফরমেশন, কিওয়ার্ডতে আমি বলে দিছি। মেটা ইনফরমেশন কি? মেটা ইনফরমেশন হচ্ছে যে একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে, ভালো করে মনে রাখবেন এই কথা, আমি এখন যা বলতেছি, একটা কিওয়ার্ড দিয়ে সার্চ করার পরে আমরা যে প্রত্যেকটা সাইটের নিচ দিয়ে যে শর্ট ডিসক্রিপশনটা দেখতে পাই এটাকে বলা হয় মেটা ডিসক্রিপশন, আর আমরা যে টাইটেলটা দেখতে পাই এটাকে বলা হয় মেটা টাইটেল। সো এই মেটা টাইটেল এবং মেটা ডিসক্রিপশন এই দুটাকে মিলেই আসলে বলা হয় হচ্ছে মেটা ইনফরমেশন। এটা কিন্তু আমাদের অন পেজ এসইও করতে যায় ভালো মানে কাজে লাগবে। সো মেটা টাইটেল কি, মেটা ডিসক্রিপশন কি, ভালোভাবে এটা শুনে নেন। মেটা টাইটেল হচ্ছে আমরা কিছু দিয়ে কোনো কিওয়ার্ড দিয়ে সার্চ করলে আমাদের যে সার্চ স্নাইপেটের রেজাল্ট গুলো আসে, সেই রেজাল্ট গুলোর টাইটেলকে আমরা বলি মেটা টাইটেল। আর নিচ দিয়ে যে শর্ট ডিসক্রিপশন গুলো আমরা দেখতে পাচ্ছি প্রত্যেকটা সাইটের, এই শর্ট ডিসক্রিপশনটাকে বলি হচ্ছে মেটা ডিসক্রিপশন। তো এই মেটা ডিসক্রিপশনটাও আমাদের লিখে দিতে হয়,
এই টাইটেলটাও আমাদের লিখে দিতে হয়। তো যদিও যতই আমরা মেটা ডিসক্রিপশনটা লিখে দিই, টাইটেলটা ঠিক থাকে কিন্তু মেটা ডিসক্রিপশনটা আবার চেঞ্জ হয়ে যায়। গুগল কিওয়ার্ড ভেদে মেটা ডিসক্রিপশন চেঞ্জ করে ফেলে, কন্টেন্টের ভেতর থেকে নিয়ে এসে শো করায়। তো তারপরে আমাদের মেটা ডিসক্রিপশন দিতে হবে। কোন জায়গা দিতে হয় এটা দেখায় দিব। এটা প্র্যাকটিক্যালি আমরা দেখবো, এখন না। আমরা এখানে যখন এই যে অন পেজ এসইও শিখতে যাব তখন আমরা এটা দেখব। এটা এখন আমরা দেখবো না, আমরা অন পেজ এসইওর মধ্যে দেখবো যে কিভাবে বসাতে হয়। ঠিক আছে, ওকে। না, স্ক্রিন হ্যাং হয় নাই, স্ক্রিন ঠিকই আছে। আমার আসলে একটা কল আসছিল, এই জন্য আমি ইয়ে করছি। আচ্ছা, ওকে। তো এসইওর মধ্যে কমন টার্ম কি? আচ্ছা, এসইওর মধ্যে কমন টার্ম হচ্ছে, আমরা এগুলো দেখলাম। একজন মনে হয় আমাকে প্রশ্ন করেছিলেন যে টেকনিক্যাল এসইওর টার্মস গুলো কি কি? টেকনিক্যাল এসইওর টার্মস হচ্ছে যে একটা সাইটের লোডিং স্পিড, একটা সাইটের মোবাইল ফ্রেন্ডলিনেস, একটা সাইটের এইচটিটিপিএস রেসপন্স, ডুপ্লিকেট কন্টেন্ট, ক্যানোনিক্যাল ইউআরএল, হ্যাঁ, এরকম অনেকগুলো টেকনিক্যাল ফ্যাক্ট আছে। তারপরে এইচরেফ ল্যাং ট্যাগ ডিফাইন, এরকম অনেকগুলো ফ্যাক্টর আছে, টেকনিক্যাল ফ্যাক্টর। সো এই টেকনিক্যাল ফ্যাক্টর গুলো, রোবট টিএক্সটি, হ্যাঁ, এগুলো সব, সাইট ম্যাপ, এগুলো সব টেকনিক্যাল ফ্যাক্টর। তো এই টেকনিক্যাল ফ্যাক্টর গুলো আসলে আমরা আমাদের এই কোর্সের মধ্যে আসলে আমাদের এত টেকনিক্যাল ফ্যাক্টর শেখা হবে না, যেহেতু এটা বেসিক কোর্স। তো আমি আপনাদেরকে কিছু সোর্স দিয়ে দিব, ওই সোর্স গুলো থেকে আপনারা বাকিটা শিখে নিতে পারবেন, সমস্যা নেই। 12টা ক্লাসে আসলে আমরা টেকনিক্যাল এসইও নিয়ে আলোচনা করতে গেলে আমাদের প্রায় 3-4টা ক্লাস লাগবে শুধু টেকনিক্যাল এসইওর জন্য। তাহলে আমরা লোকাল এসইও কখন শিখবো? নো প্রবলেম, আমি যতটুকু সম্ভব আপনাদের সাথে আলোচনা করব। টেকনিক্যাল ফ্যাক্টর, তো এই কথাগুলো আমাদের সামনে আসবে। টেকনিক্যাল ফ্যাক্টর হচ্ছে সাইটের টেকনিক্যাল এসইও বিষয়গুলো। হ্যাঁ, আমি অলরেডি বলেছি সাইটটা এইচটিটিপিএস রেসপন্স হয় কিনা, সাইটটা মোবাইলে লোড হয় কিনা, এই সমস্ত জিনিস। আচ্ছা, তারপর দেখেন এসইওর স্টেপ। মূলত এসইওর কি কি কাজ করতে হবে আমাদের, কি করলে আসলে একটা সাইট র্যাঙ্কে আসে। প্রথম কাজ হচ্ছে টপিক রিসার্চ করা। তো এই টপিক রিসার্চ করা, এটা কঠিন কোনো বিষয় না। আপনি যেটা নিয়ে কাজ করবেন সেটাই আসলে টপিক। যে বিষয় নিয়ে কাজ করতে চান সেটাই একটা টপিক। তো টপিকটা কেমন, টপিকটা আমি বলি। সেটা হচ্ছে যে, মনে করেন একজন ক্লিপিং পাথ নিয়ে কাজ করবে, তার টপিক হচ্ছে ক্লিপিং পাথ। কেউ একজন হেলথ ইন্স্যুরেন্স নিয়ে কাজ করবে, তার টপিক হচ্ছে হেলথ ইন্স্যুরেন্স। আমি যেমন এসইও নিয়ে কাজ করি, আমার টপিক হচ্ছে এসইও। সো আমার আলাদাভাবে আর টপিক রিসার্চ করার দরকার নেই। আপনাকে টপিকটা সিলেক্ট করতে হবে। তো তারপরে টপিক রিসার্চ কিভাবে করে, এটার জন্য আপনারা এক কাজ করতে পারেন, সেটা হলো যে আমার ইউটিউব চ্যানেলে যেতে পারেন। এখানে যদি ক্রিয়েটিভ নিলয় লিখে সার্চ করেন, অথবা আপনারা সরাসরি ইউটিউবে আমার চ্যানেল লিখে সার্চ করলেও পেয়ে যাবেন। এই যে আমার এটা ভিডিও। অথবা যদি এভাবে সার্চ করেন যে কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল 2020 বা কিওয়ার্ড রিসার্চ বাংলা টিউটোরিয়াল, এভাবে সার্চ করলেও আমার ভিডিওটা পেয়ে যাবেন। হ্যাঁ, ইউটিউবে আপনারা পেয়ে যাবেন। এটা প্রথমেই ছিল, পরবর্তীতে আবার র্যাঙ্ক ড্রপ করছে। যাই হোক, এই যে আমার ভিডিওটা। তো এই ভিডিওটা দেখে নেবেন। এখানে আমি টপিক রিসার্চ সম্বন্ধে অনেক বিস্তারিত আলোচনা করছি। ঠিক আছে, এটা আমার একটা ব্যাচের ক্লাস। তো আমি ওই ক্লাসটাকে রেকর্ড করে এখানে দিয়ে দিছি, কারণ অনেক স্টুডেন্ট আছে যারা আসলে ওই টপিক রিসার্চ কিওয়ার্ড রিসার্চ এগুলো বোঝে না, বা বুঝলেও তাদের একটা ভিডিও বারবার দেখার প্রয়োজন হয়ে থাকে। তো তাদের জন্য আসলে এই ভিডিওটাকে আমি এভাবে লাইভ করে দিছি। তো এখানে আমি টপিক রিসার্চ কিভাবে করে, কোথা থেকে করে, বিস্তারিত আলোচনা করছি। মূলত দুইটা সাইট ব্যবহার করা হয় টপিক রিসার্চ করার জন্য। একটা হচ্ছে বাসসুমো, আমি সাইটগুলোর নাম বলে দিই আপনাদের। একটা হচ্ছে বাসসুমো, আর একটা হচ্ছে স্টোরি বুক। স্টোরি বুক, এই যে
আচ্ছা, স্টোরি বুক না, স্টোরি বেস। এই যেটা হচ্ছে স্টোরি বেস। তো স্টোরি বেজের আসলে একটা ভালো প্রাইসিং আছে, এটার মোটামুটি অনেক দাম। হ্যাঁ, তো মান্থলি এটা $3 এটা হচ্ছে নিতে হবে, আর একবার লং টাইম নিলে এটা ভালো টাকায় নেয়। তো আমি যেটা করব সেটা হচ্ছে আমার যে প্রিমিয়াম গ্রুপটা আছে, আমার প্রিমিয়াম গ্রুপের মধ্যে আমি আপনাদের এই স্টোরি বেজের অ্যাকাউন্টটা দিয়ে দেওয়ার চেষ্টা করব। দিয়ে দেওয়ার চেষ্টা না, আমি দিয়ে দিব আপনাদের। তো এটার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আমি আপনাদের যদি গিফট করি, আপনাদের সমস্যা নাই তো নাকি? তো এটার একটা প্রিমিয়াম অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দিব। অ্যাকাউন্ট আপনারা 14 দিন ইউজ করতে পারবেন। 14 দিন পরে আবার আরেকটা অ্যাকাউন্ট দরকার হলে আমি আবার দিয়ে দিব। তো স্টোরি বেজ এবং বাস্তবময় দুটো জায়গা থেকে আপনারা ভালোভাবে টপিক রিসার্চ করতে পারবেন। ভিডিওটা একটু দেখে নিন। তো টপিক রিসার্চটার ঝামেলা চলে গেল। এখন আমাদের যে নেক্সট বিষয় সেটা হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। কিওয়ার্ড সিলেক্ট করে কিওয়ার্ড সিলেক্ট করাটা আসলে একটা ইম্পর্টেন্ট বিষয় আমাদের। যে কোনো কিছু, আপনার সাইটটা যদি বাংলায় করেন তাহলে বাংলা টপিক হবে, আপনার সাইটটা যদি ইংলিশে করেন ইংলিশ টপিক হবে। আপ টু ইউ, মানে আপনি কিসের উপরে রিসার্চ করবেন। বাট আমি যে সাইটগুলো লিংক দিলাম ওগুলো ইংলিশ ছাড়া রিসার্চ করা যায় না, সব ইংলিশ টপিক রিসার্চ করা যায়, কোনো বাংলা টপিক ওখানে নেই। আচ্ছা, তারপর হচ্ছে কিওয়ার্ড সিলেকশন। এলএসআই কিওয়ার্ড গুলো আমাদের খুঁজে বের করতে হবে। লেটেন্ট সিমান্টিক ইন্ডেক্সিং কিওয়ার্ড, ঠিক আছে? তো আমরা এগুলোকে আসলে লং টেল কিওয়ার্ড বলি, কারণ আসলে বাস্তবিক পক্ষে এলএসআই কিওয়ার্ডের কোনো আহ, অস্তিত্ব নাই। একটা জায়গা আছে হচ্ছে এলএসআই গ্রাফ। এলএসআই গ্রাফ থেকে আপনারা চাইলে এলএসআই কিওয়ার্ড গুলো খুঁজে বের করতে পারবেন। তো তারপরে এখানে এলএসআই কিওয়ার্ড খুঁজতে যা দেখবেন এরা আসলে ওই লং টেল কিওয়ার্ড গুলোই দেখাচ্ছে, আর কিছু না। ঠিক আছে? তো আমি যদি এখানে সার্চ করি যে ক্লিপিং পাথ সার্ভিস, মনে করেন এটাই সার্চ করতেছি, যেটা আসছে হাতের কাছে সেটাই দিলাম, ক্লিপিং পাথ সার্ভিস। তারপর যদি এখানে আমি জেনারেটে ক্লিক করি, তো এখান থেকে ফ্রিতে কিছুটা কিওয়ার্ড জেনারেট করা যায়। এখানে একটা ফ্রি অ্যাকাউন্ট যদি খুলে নেন তাহলে ফ্রি অ্যাকাউন্ট দিয়ে মোটামুটি 8-10টা কিওয়ার্ডের মতো অ্যানালাইসিস এখান থেকে করতে পারবেন। বাট আমার কাছে একটা জিনিস ভালো লাগে, সাইটটা হচ্ছে অনেকটা স্লো, পছন্দ হয় না আমার কাছে। ঠিক আছে? যাই হোক, এটা আপনারা ট্রাই করেন পরবর্তীতে। আমি এত স্লো সাইট ভালো লাগে না আমার কাছে। তো আমাদের কি করতে হবে? কিওয়ার্ড রিসার্চ করতে হবে। তো কিওয়ার্ড রিসার্চ করার জন্য আমরা দুইটা কিওয়ার্ড রিসার্চ টুলস অনলি ইউজ করব। একটার নাম হচ্ছে কিওয়ার্ড রিভিলার, আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুলস এর নাম হচ্ছে লংটেইল প্রো। নেট ডিস্টার্ব করতেছে। ওকে, সাউন্ড আসছে না। হ্যাঁ ঠিক আছে, আমার নেটটা চলে গেছিল। বলেন না, নানান ঝামেলা। আচ্ছা, একটা হচ্ছে কিওয়ার্ড রিভিলার আর একটা হচ্ছে লংটেইল প্রো। তো কিওয়ার্ড রিভিলারটা আপনারা ফ্রিতে ব্যবহার করতে পারবেন। কিওয়ার্ড রিভিলার, একজন আমাকে বলছিলেন যে ফ্রিতে কিওয়ার্ড রিসার্চ করার জন্য কোন টুলসটা আছে। তো আপনারা চাইলে এই কিওয়ার্ড রিভিলারটাকে ইউজ করতে পারেন। কিওয়ার্ড রিভিলার দিয়ে আপনারা ফ্রিতে পার ডে 7টা করে সার্চ দিতে পারবেন, এবং পার ডে আপনারা হচ্ছে, আমি একটা ফ্রি অ্যাকাউন্টে লগ ইন করি, এখানে পার ডে 7টা করে সার্চ দিতে পারবেন এবং 3টা করে কি করতে পারবেন, করতে পারবেন। ঠিক আছে? কিওয়ার্ড রিভিলারে তো আপনার যদি 5টা কিওয়ার্ড রিভিলার অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি 5টা দিয়ে পার ডে 35টা করে সার্চ দিতে পারতেছেন, 15টা করে ইভ্যালুয়েট করতে পারতেছেন। জাস্ট এনাফ, আর লাগবে না। তারপরে এখানে আমি একটু যদি ব্যাকে আসি বা এটা যদি লগ আউট করি, এখানে দেখেন এটা ফ্রি অ্যাকাউন্ট, এখানে বড় করে আপডেট লেখা, তাই না? দেখেন আমি আরেকটা অ্যাকাউন্টে লগ ইন করি, ওখানে
এই আপগ্রেড কথাটা লেখা থাকবে না। আমার কাছে একটা কিওয়ার্ড রিভিলারে পেইড অ্যাকাউন্ট আছে, এই যে এটা কিওয়ার্ড রিভিলারে পেইড অ্যাকাউন্ট, আমি এটার মধ্যে লগ ইন করতেছি। দেখেন এখানে কোনো আপগ্রেড কথা লেখা নাই, আমার এটা পেইড অ্যাকাউন্ট। ঠিক আছে, আমি যদি এখানে আমার অ্যাকাউন্ট বা আমার সাবস্ক্রিপশনটা দেখতে চাই, তাহলে এখানে দেখবেন যে আমার সাবস্ক্রিপশনটা কেমন, কয় টাকা দিয়ে এটা কিনছি সব দেখতে পারবেন। ঠিক আছে, আমি একবারে লাইফ টাইম প্যাকেজ, এই যে লাইফ টাইম এজেন্সি প্ল্যান কেনা আছে, এই প্ল্যান কোনোদিন শেষ হবে না, লাইফ টাইম কেনা আছে আমার। ঠিক আছে, একবারে আনলিমিটেড সবকিছু করতে পারবো, কিওয়ার্ড আনলিমিটেড সেভ করতে পারবো, আর সার্চ করতে পারবো হচ্ছে পার ডে 70টা করে, কম্পিটিটর সার্চ করতে পারবো 25টা করে, কিওয়ার্ড ইভালুয়েট করতে পারবো পার ডে 120টা করে। তো দেখেন এটা পেইড অ্যাকাউন্ট হওয়ার পরে আসলে লিমিট আছে। তো আপনারা যদি 5টা কিওয়ার্ড রিভিলার অ্যাকাউন্ট খুলেন তাহলে কিন্তু আপনারা মোটামুটি আমার কাছাকাছি ইউজ করতে পারছেন। ঠিক আছে, আচ্ছা, তো এখানে কিওয়ার্ড রিভিলারে অ্যাকাউন্টে সার্চ দিতে হবে। দ্বিতীয়ত আপনারা আরেকটা কিওয়ার্ড রিসার্চ টুলস ইউজ করতে পারেন, এটার নাম হচ্ছে longtailpro.com। লংটেইল প্রো হচ্ছে একটা কি ধরনের টুলস, কিওয়ার্ড রিসার্চ টুলস, এটা অনেক দামি একটা টুলস এবং একটা পেইড টুলস এটা। ওকে, সো এটা ফ্রিতে আসলে ওইভাবে আপনি নিতে পারবেন না, বা কিওয়ার্ড রিভিলারে যেমন আমরা একটা ফ্রি অ্যাকাউন্ট খুলতে পারছিলাম, এখানে কিন্তু কোনো ফ্রি অ্যাকাউন্ট খোলা সম্ভব না। এখানে যদি অ্যাকাউন্ট আপনাকে খুলতে হয়, আপনাকে ডেফিনেটলি এখানে পেইড অ্যাকাউন্ট খুলতে হবে। তো দেখেন আমি এখানে দেখাই যে লংটেইল অ্যাকাউন্টের পেইড অ্যাকাউন্ট কিভাবে খুলতে হয়। আচ্ছা, এটা দেখানো ঠিক হবে না, আমি আপনাদের লংটেইল প্রোর অ্যাকাউন্ট আপনাদেরকে আমি দিয়েই দিব, আমি করে আপনাদের দিয়ে দিব। ঠিক আছে, এটা দেখানো একদমই একদমই ঠিক হবে না, এটা দেখানো। ঠিক আছে, আমি আপনাদেরকে প্রোভাইড করব লং টেল প্রোর অ্যাকাউন্ট, সো টেনশনের কোনো কারণ নাই। ঠিক আছে, আমার কাছে আছে লং টেল প্রো, সমস্যা নেই। ওকে, তাহলে এই দুইটা কিওয়ার্ড রিসার্চ টুলস আমরা ব্যবহার করব আমাদের কিওয়ার্ড গুলো রিসার্চ করার জন্য। তো লং টেল প্রোটা আমি আজকেই, এমনও হতে পারে এই ক্লাসটা শেষ হওয়ার 10 মিনিটের মধ্যে আমি আপনাদেরকে আপনাদের গ্রুপের মধ্যে হয়তো প্রোভাইড করে দিব। আমি কোন গ্রুপে দিব বলেন তো? আমার ক্রিয়েটিভ নিলয়ের যে গ্রুপটা আছে আমি কিন্তু সেইখানে দিব। আমার গ্রুপের মধ্যে লংটেইল প্রো অ্যাকাউন্টের অ্যাক্সেস পেয়ে যাবেন আপনারা। সো এখান থেকে আপনার লংটেইল প্রোটা ব্যবহার করবেন। কিওয়ার্ড রিভিলারের পেইডটা আমি দিতে পারছি না, বাট আমি আপনাদেরকে যেভাবে বললাম ফ্রিতে 5টা অ্যাকাউন্ট খুলে এটা ব্যবহার করা, সেভাবে আপনারা করবেন। আচ্ছা, তো এই কিওয়ার্ড সিলেকশন করব এই টুলস থেকেই, কিওয়ার্ড রিসার্চ করা। তারপরে কিওয়ার্ড সিলেক্ট করার পরে আমাদের কাজ হচ্ছে অন পেজ এসইও করা। হাউ টু ইউজ দিস ওয়েবসাইট, আমরা এই ওয়েবসাইটের ইউজ নেক্সট ক্লাসে দেখব। আপনারা যেটা করবেন, আপনারা সবাই 5টা মেইল দিয়ে 5টা অ্যাকাউন্ট খুলে নিয়ে আসবেন কিওয়ার্ড রিভিলারে, এবং সুন্দর করে এক্সেলে 5টা অ্যাকাউন্টেরই পাসওয়ার্ড সেভ করে রাখবেন। একটা অ্যাকাউন্টে সার্চ করে যদি দেখেন যে লিমিট দেখাচ্ছে, দ্বিতীয় অ্যাকাউন্টে লগ ইন করবেন, তাহলে সমস্যা হবে না। এবং আমরা নেক্সট ক্লাসে দেখবো যে কিওয়ার্ড রিভিলার এবং লং টেল প্রো এটা ব্যবহার করে কিভাবে আমরা পেইড লেভেলের কিওয়ার্ড রিসার্চ করতে পারি, একদম অ্যাডভান্স লেভেলের কিওয়ার্ড রিসার্চ কিভাবে করতে পারি সেটা আমরা দেখব। আচ্ছা, তো কিওয়ার্ড রিসার্চ করার পরে সেই কিওয়ার্ডের উপরে আপনাকে কন্টেন্ট লিখতে হবে। কন্টেন্টটা দেওয়ার সময় অন পেজ অপটিমাইজ করে দিতে হবে। তারপরে আপনার সাইটের জন্য টেকনিক্যাল এসইও করতে হবে, সাইটের জন্য অফ পেজ এসইও করতে হবে। এই কয়েকটা কাজ করলেই আপনার সাইটটা গুগলে র্যাঙ্কে চলে আসবে। তো আমরা এখানে জাস্ট এক টেকনিক্যাল এসইওটা বাদ দিয়ে মোটামুটি সবকিছু এখানে দেখব। হ্যাঁ, এভরিথিং এখানে আমি দেখব, এবং নেক্সট ক্লাসে আমি দেখব যে কিভাবে কিওয়ার্ড রিসার্চ করতে হয়, কি কি কিওয়ার্ড রিসার্চ করতে হয়। হ্যাঁ, কারণ এই কিওয়ার্ড গুলো সিলেক্ট করার পরে আমরা দেখব যে এসইও এর স্ট্রাকচারটা কেমন হয়, এটাকে বলা হচ্ছে সয়েলিং, এসইও সয়েলিং। এসইও সয়েলিংটা সম্বন্ধে আমরা